আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বায়োবসের নগ্নবীজি ও আবৃতবীজি এর লেকচার নাম্বার 1-এ। সো আজকে তোমাদেরকে এই নগ্নবীজি আবৃতবীজির মানে প্রথম অংশটুকু পড়াবো, তারপরে লেকচারে আমাদের দ্বিতীয়, তারপরে তৃতীয়, মানে এভাবে করে আমরা যাব। ওকে, সো সবাই একটু কাইন্ডলি, অনেকদিন পরে তোমাদের আবার বায়োবসের ক্লাস শুরু করেছি। আমাদের মাঝখানে ভাইয়ার আসলে এটা ভাইয়ার এন্ড থেকে মানে ভাইয়াদের টানা ডিউটি ছিল, আমার একটা বাজে সপ্তাহ যাচ্ছিল। তো এর মাঝে আবার হচ্ছে গিয়ে তোমাদের বড় ভাইয়া আপুদের একটা চাপ ছিল অ্যাডমিশনের। তো আমি খুব কম সময় পাচ্ছিলাম ক্লাস নেওয়ার, খুবই কম সময়। মানে এটা জাস্ট আসলে হয় কি, ওই যে হঠাৎ করে এক সপ্তাহ বা 10 দিন একটা খুব যায়, মানে টাফ টাইম যায় আমাদের হসপিটালে বা এগুলাতে। তো এখন যেমন কিছুটা শিথিল, এই কারণে একটু বেটার আছি, একটু ভালো আছি। তো এই হচ্ছে অবস্থা। তো তোমাদেরকে এরপরে আমি আবার রুটিন দিয়ে দিলাম যে না, নতুন বছরে আবার আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে আমাদের যে অল্প কিছু চ্যাপ্টার বা জিনিসগুলো বাকি আছে সেগুলো আমরা পড়ে ফেলবো। ওকে, সো সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদের সাথে যেন তোমরা আবার ক্লাসটা শুরু করতে পারো। ঠিক আছে, ফ্রেন্ডদের নিয়ে। আমি একটু সবাইকে মেনশন দিয়ে দেই। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তোমরা কি পাওয়ার প্লেতে ঢুকো নাই এখনো? যারা ঢুকো নাই তারা লেট করো না, আফসোস করবো পরে, বুঝতে পারছো? পাওয়ার প্লেতে অবশ্যই অবশ্যই থাকা উচিত। ঠিক আছে, পাওয়ার প্লেতে অবশ্যই থাকা উচিত। আমি মনে করি আমার যত শিক্ষার্থী আছে তারা সবাই পাওয়ার প্লেতে থাকা উচিত। ঠিক আছে, আচ্ছা। ঠাকুরগাঁয়ে আসলেন, দেখা করতে চাইছিলাম, আসলে খুব কম সময়ের জন্য ঠাকুরগাঁয়ে আসছিলাম। তো এই কারণে হয়তো মানে আসলে সময় করে উঠতে পারি নাই। হ্যাঁ, আচ্ছা। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ আছি ভালো, একটু প্রেসারেই আছি। ঠিক আছে, বিড়াল কামড় দিলে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নেওয়াই ভালো। কামড় দিছে আবার। ওকে, বাকিরা কোথায়? এই ফ্রেন্ডদেরকে, তোমাদের ফ্রেন্ডরা কি পালাইছে? আপনার ফ্রেন্ডরা কোথায় বলুন তো। অনেক দিন পর ক্লাস, ইমতিয়াজ লিখছে 1 যুগ পর ক্লাস। আচ্ছা, ওকে। তাহলে আমরা নগ্নবীজি আবৃতবীজি পর্ব 1-এর এখানে আমরা শুরু করি আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের সাথে প্রায় 60-এর মতো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমার সাথে। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। তোমরা এতদিন পরেও এখন অনেকে ক্লাস করছো। তো প্রথমে নগ্নবীজির সূচনার ব্যাপারে যদি আসি, সূচনা কোথা থেকে আসলো, কেমনে আসলো, এটা একটু লাগবে। তবে তবে তার আগে আমাদের একটা উদ্ভিদের ওর শ্রেণীবিন্যাসটা আমাদের একটু শিখতে হবে। উদ্ভিদের শ্রেণীবিন্যাস আমাদেরকে জানতে হবে। একটা উদ্ভিদকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি সেগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা যদি বলি এটা উদ্ভিদের, দেখো ধরো এটা একটা উদ্ভিদের, ঠিক আছে? এই একটা উদ্ভিদকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা কিভাবে ভাগ করব? দেখি আমরা প্রধানত যেভাবে ভাগ করি যে কোনো উদ্ভিদকে, তাহলে এটা হচ্ছে তাদের ফুল আছে কি না, ফুল আছে কি না সেটার ভিত্তিতে হয়। ওকে, হ্যাঁ, মেডিকেল অ্যানালাইসিস ক্লাসও হবে আস্তে ধীরে। এই সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড তো শোনা যাচ্ছে। আচ্ছা, তো দেখো আমরা যেটা বলছিলাম আমি, যে উদ্ভিদকে তার ফুল আছে কি না
সেটার উপরে ভিত্তি করে আমরা দুই ভাবে ভাগ করি। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই জায়গায় দেখো উদ্ভিদকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যাদের ফুল আছে তাদেরকে বলা হয় সপুষ্পক, তার মানে যেই উদ্ভিদগুলোতে ফুল হয় তাদেরকে আমরা কি বলি? সপুষ্পক ফুল। আর যেই উদ্ভিদে ফুল হয় না তাদেরকে আমরা বলে থাকি অপুষ্পক উদ্ভিদ। তার মানে দেখো যাদের ফুল হয় তাদেরকে সপুষ্পক, আর যাদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক বলে থাকি। ওকে, ভালো কথা। এবার আসো, এই যে সপুষ্পক আর অপুষ্পক, এই সপুষ্পককে আবার আমরা কিভাবে ভাগ করি দেখো। সপুষ্পককে আমরা কিভাবে ভাগ করতে পারি আর অপুষ্পককে কিভাবে ভাগ করি। আচ্ছা, অপুষ্পকে আগে আসি। দেখো এই অপুষ্পককে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারবো। কয়টা ভাগে? তিনটা ভাগে। নাম্বার 1, এটা হচ্ছে থ্যালোফাইটা। কি বলা হচ্ছে ওদেরকে? থ্যালোফাইটা। ওকে, তাহলে নাম্বার 1 হচ্ছে থ্যালোফাইটা। নাম্বার 2 এটা হচ্ছে কি? ব্রায়োফাইটা। এটা কি? ব্রায়োফাইটা। তাহলে একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা। এরপরেরটা কি? এরপরে একটা হচ্ছে টেরিডোফাইটা। নাম কি দেখো? টেরিডোফাইটা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এগুলো কি? অপুষ্পক, মানে যাদের ফুল হয় না। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই তিনটা। ঠিক আছে? এই তিন ধরনের। আর অন্যদিকে যাদের ফুল হয় তাদেরকে আমরা ভাগ করি কিভাবে বলতো? এদেরকে ভাগ করা হয়, দেখো যাদের বীজ এই সপুষ্পকের মধ্যে, যাদের বীজ আবৃত থাকবে, হ্যাঁ, ধরো এই বীজটা আবৃত থাকে, তাদেরকে বলা হয় আবৃত বীজি। সেই উদ্ভিদগুলোকে কি বলি আমরা? দেখো আমরা বলে থাকি আবৃত বীজি। আর যাদের বীজ নগ্ন, অর্থাৎ ওদের বীজে এরকম, ধরো এটা একটা ওদের বীজ, হ্যাঁ, এটা একটা ওদের বীজ, এই বীজটা নগ্ন, এখানে চারপাশে কোনো কিছু নাই, তাহলে সেই সব উদ্ভিদগুলোকে আমরা বলে থাকি নগ্ন বীজি উদ্ভিদ। অর্থাৎ ওদের বীজের কোনো ধরনের চারপাশে কোনো ধরনের ফল থাকে না, ফল নাই, শুধু বীজ আছে, এদেরকে বলা হয় নগ্নবীজি। আচ্ছা, এখন আমরা যে এখানে ভাগ করলাম থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা মানে কি? থ্যালোফাইটা হচ্ছে যাদের মূল, কাণ্ড, পাতা নাই, মানে কোনো কিছু নাই, মূলও নাই, কাণ্ডও নাই, পাতাও নাই, এদেরকে আমরা বলে থাকি হচ্ছে কি বলতো? এদেরকে বলে থাকি থ্যালোফাইটা। তাহলে থ্যালোফাইটার মধ্যে আমাদের কি কি আছে দেখো তো। তাহলে থ্যালোফাইটার মধ্যে আমাদের তিনটা না, সরি দুইটা। ঠিক আছে, দেখো তাহলে থ্যালোফাইটার মধ্যে আমাদের দুইটা, একটা হচ্ছে শৈবাল, এটা কি শৈবাল, আর একটা হচ্ছে ছত্রাক। ওকে, তাহলে থ্যালোফাইটা দুই রকম, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। একটা কি শৈবাল আর একটা কি ছত্রাক। ওকে, তাহলে থ্যালোফাইটা কয় রকমের? থ্যালোফাইটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে ছত্রাক। আচ্ছা, এখন এই দিকে আবৃত বীজি কয় রকমের? এই আবৃত বীজি উদ্ভিদ যাদের বীজটা আবৃত, এরা আবার দুই রকমের। কয় রকমের এরা? দুই রকমের। একটা হচ্ছে কি একবীজপত্রী, একটা কি একবীজপত্রী, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী, আর একটা কি দ্বিবীজপত্রী। ঠিক আছে, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। যাদের একটা বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী, যাদের দুইটা বীজপত্র থাকে, বীজপত্র মানে বীজের এখান থেকে এরকম পাতার মতো দুইটা বের হয়, যদি দুইটা হয় তাহলে দ্বিবীজপত্রী, যদি একটা হয় তাহলে একবীজপত্রী। একবীজপত্রী, রাইট? ওয়াও, এখনো এই যে 95 জন চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝে গেছি না? হ্যাঁ, একটা স্লাইডই পড়াচ্ছি ভাইয়া। হ্যাঁ, এই 100 জন হলে কেউ একটা স্ক্রিনশট নিয়ে হয়, দ্যাটস আ গ্রেট থিং। কোর্সের প্রায় 4 মাসের মতো হয়ে গেছে, তারপরেও অনেক স্টুডেন্ট এখনো পড়ছে নতুন অধ্যায়ে। থ্যাঙ্কস ফর দিস রেসপন্স গাইস। তোমরা মানে আসলেই জোস, মানে বায়োবস নামটারে তোমরা আরো বেশি গ্লোরিফাই করছো। আমি যতটা না আসলে নিজে যতটা না অবদান, আমার মনে হয় আমার থেকে তোমাদের অবদানটা আরো অনেক বেশি, হ্যাঁ, এই ক্ষেত্রে। আচ্ছা,
এখন তাহলে আমরা মোটামুটি এই উদ্ভিদের একটা শ্রেণীবিন্যাসের জিনিসটা আমরা পড়ে ফেললাম, রাইট? একটা শ্রেণীবিন্যাস যে উদ্ভিদের কি কি ভাগ আছে ভাইয়া, আমরা এই জিনিসটা ক্লিয়ার। ওকে, এবার আসো তাহলে এর পরে। ওকে, আমরা কি এতটুকু ডান? এই শ্রেণীবিন্যাসটা আমরা একটা সুন্দর আইডিয়া পেয়ে গেলাম, দেখো তো। হ্যাঁ, আচ্ছা, এবার আসো আচ্ছা 100 জন হয়ে গেছে না? ওকে, তো এখন আসি আমরা নগ্নবীজি উদ্ভিদের সূচনা। এখানে কিছু তথ্য আছে, কিছু জিনিস আমাদের জানতে হবে এই জায়গার টপিকের মধ্য থেকে। তো আসো, তো নগ্নবীজির সূচনা প্রথম এই নগ্নবীজি উদ্ভিদ নিয়ে আলোচনা করেন বা এটার ব্যাখ্যা করেন কে? বিজ্ঞানী থিওফ্রাস্টাস। তিনি কি নাম? থিওফ্রাস্টাস। তাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। তো থিওফ্রাস্টাসের একটা বই আছে, যে বইয়ের নাম এনকোয়ারি ইনটু প্ল্যান্টস। কি নাম? এনকোয়ারি ইনটু প্ল্যান্টস। এনকোয়ারি ইনটু প্ল্যান্টস। এই গ্রন্থে তিনি প্রথম নগ্নবীজি উদ্ভিদের কথা বলেন। কার কথা বলছে? নগ্নবীজি উদ্ভিদের কথা বলছে। তাহলে দেখো এই জিনিসটা, এখানে আসি, এটা দেখো, তাহলে আমার এনকোয়ারি ইনটু প্ল্যান্টস যদি বলে যে কোন বইয়ে? এনকোয়ারি ইনটু প্ল্যান্টস এই গ্রন্থে তিনি সর্বপ্রথম নগ্নবীজির সূচনা করেন। ওকে, যে নগ্নবীজি উদ্ভিদ বলে এরকম কিছু একটা আছে। ওকে, রাইট। এখন যদি আসি এই নগ্নবীজি উদ্ভিদের প্রজাতি সংখ্যা কত? প্রজাতি সংখ্যা, যেমন একটা কথা বলা আছে যে বাংলাদেশে আবৃতবীজি উদ্ভিদের প্রজাতি সংখ্যা, আবৃতবীজি এই উদ্ভিদের প্রজাতি সংখ্যা যদি আমরা বলি, তাহলে ওর প্রজাতি সংখ্যা হচ্ছে 4000। বাংলাদেশে কত? 4000 প্রজাতির আবৃতবীজি আছে। মানে আমার আশেপাশে বা আমার তোমার আশেপাশে যত উদ্ভিদ তুমি দেখো, তাদের ম্যাক্সিমামে কি? আবৃতবীজি। ম্যাক্সিমাম কি? আবৃতবীজি। আচ্ছা, নগ্নবীজির প্রজাতি সংখ্যা তাহলে কত? নগ্নবীজির প্রজাতি সংখ্যা হচ্ছে মাত্র 5 প্রজাতি। তাহলে এইটা বেশি ইম্পর্টেন্ট না? এটা একবার মেডিকেলেও আসছিল, খেয়াল করো। আমি কিন্তু তোমাদেরকে একসাথে যেন একাডেমিকের ভিত্তি তো হবেই মজবুত, একই সাথে যেন তোমাদের অ্যাডমিশনেরও তথ্যগুলা সুন্দর করে গুছায় দেওয়া যায়, সেটারও কিন্তু আমি চেষ্টা করতেছি। ওকে, তো দেখো এই যে 5 প্রজাতি, এইটা তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে নগ্নবীজির প্রজাতি সংখ্যা। কয় প্রজাতি ভাইয়া? 5 প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ আছে। ওকে, ভেরি গুড, ফাইন। এখন প্রজাতি সংখ্যা তো বুঝলাম, প্রজাতি সংখ্যা বুঝলাম। এখন নগ্নবীজি উদ্ভিদের আমরা যদি একটু নগ্নবীজি উদ্ভিদের এদিকে তাকাই, দেখো, হ্যাঁ, তাহলে নগ্নবীজি উদ্ভিদের এখানে কি হয়? নগ্নবীজি উদ্ভিদকে যদি আমরা ভাগ করি, কয়টা ভাগে ভাগ করব? নগ্নবীজি উদ্ভিদকে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আমরা কয়টা ভাগে ভাগ করব? তো দেখো এখানে আমরা বলতেছি যে এই নগ্নবীজি উদ্ভিদের 4টা বিভাগে আমরা ভাগ করতে পারি। নগ্নবীজি উদ্ভিদ, ঠিক আছে? তাহলে নগ্নবীজি উদ্ভিদকে কয়টা বিভাগে ভাগ করব? 4টা। হ্যাঁ, 4টা বিভাগে। তাহলে নাম্বার 1 কি? এটা দেখো, সাইকাডোফাইটা। সাইকাডোফাইটা, ঠিক আছে? সাইকাডোফাইটা। এরপরে কি? এরপরে দেখো নেটোফাইটা। নেটোফাইটা। এরপরে কি? জিঙ্গোফাইটা। জিঙ্গোফাইটা। আর লাস্টলি দেখো সেটা কি? কনিফেরোফাইটা। কনিফেরোফাইটা। ওকে, তাহলে আমরা 4টা বিভাগে নগ্নবীজি উদ্ভিদকে আমরা 4টা বিভাগে ভাগ করব। সাইকাডোফাইটা, নেটোফাইটা, জিঙ্কোফাইটা, কনিফেরোফাইটা। ওকে, কনিফেরোফাইটা। আচ্ছা, এই 4টা বিভাগ। এখন এদের মধ্যে একটা কাহিনী দেখো, এই যে জিঙ্কোফাইটা, এই জিঙ্কোফাইটার একটা উদ্ভিদ আছে যাকে কিনা বলা হয় জীবন্ত জীবাশ্ম। কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম। তাহলে কাকে এটা? এটা হচ্ছে
জিঙ্গো বিলোবা নামক একটা উদ্ভিদ আছে, জিঙ্গো বিলোবা। এই যে জিঙ্গো বিলোবা এই উদ্ভিদটা, এইটা একমাত্র উদ্ভিদ যে কিনা এখনো টিকে আছে পৃথিবীতে। ওর সাথে বাকি সবাই এরা ডেড, ও এখনো পৃথিবীতে টিকে আছে। তো দেখো আমরা জীবন্ত জীবাশ্ম বলতে কি বুঝি? ধরো ওকে বলা হয় জীবন্ত জীবাশ্ম, এই উদ্ভিদটাকে। অর্থাৎ ওর সাথে বাকি উদ্ভিদরা জীবাশ্ম হয়ে গেছে, মানে মাটিতে পচে গেছে। ওই উদ্ভিদগুলা মাটিতে পচে জীবাশ্ম হয়ে গেছে, কিন্তু সে এখনো জীবন্ত, সে এখনো জীবন্ত। ঠিক আছে, মনে করো তোমার শহরের সব মানুষ মরে গেছে, তুমি এখনো বেঁচে আছো, তুমি হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তো বলা হয় জিঙ্কোফাইটার মধ্যে এই জিঙ্গো বিলোবা এই উদ্ভিদটা হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে মোটামুটি এই একটাও তথ্য তোমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো যে কি বলা হয় যে এই যে জিঙ্কোফাইটা, হ্যাঁ, এই জিঙ্কোফাইটা এবং সাইকাডোফাইটা, এদের এই উদ্ভিদগুলার শুক্রাণু কেমন? এদের শুক্রাণুগুলা ফ্লাজেলা যুক্ত। এদের শুক্রাণুগুলা কেমন হয়? ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা যুক্ত। কি বলছে? এই যে জিঙ্কোফাইটা আর তোমার হচ্ছে যে সাইকাডোফাইটা, এদের শুক্রাণুগুলা ফ্লাজেলা যুক্ত। অর্থাৎ শুক্রাণুগুলোতে এরকম, ধরো এটা একটা শুক্রাণু, হ্যাঁ, এটা একটা শুক্রাণু, এখানে তোমার এরকম ফ্লাজেলা থাকবে। ওকে, এরকম ফ্লাজেলা থাকবে। আর অন্যদিকে বলছে নেটোফাইটা, এই যে নেটোফাইটা, ওর শুক্রাণুতে ফ্লাজেলা নেই। কি বলছে? নেটোফাইটা ওর শুক্রাণু ফ্লাজেলা বিহীন। তাহলে এই নেটোফাইটা ও নগ্নবীজী হওয়া সত্ত্বেও ওর শুক্রাণুটা কেমন? ওর শুক্রাণুটা হচ্ছে ফ্লাজেলা বিহীন, ফ্লাজেলা বিহীন। ঠিক আছে, এই কথাটা বলছি। হ্যাঁ, এই অধ্যায়ে 3টা ক্লাস ভাইয়া, এই অধ্যায়ে তো 3টা ক্লাস। ওকে, মনে থাকবে। তাহলে আমরা দেখলাম যে নেটোফাইটা ওর শুক্রাণুটা কেমন? ওর শুক্রাণুটা হচ্ছে ফ্লাজেলা বিহীন। ওর শুক্রাণুটা কেমন? নেটোফাইটার শুক্রাণুটা হচ্ছে ফ্লাজেলা বিহীন। ওকে, আচ্ছা, এবার আসো রক্ত সংবহন তন্ত্র, মানে নেক্সট সপ্তাহে, পরের সপ্তাহেই রক্ত সংবহন তন্ত্র পড়াবো। বুঝতে পারছো? পরের সপ্তাহেই রক্ত সংবহন তন্ত্রটা পড়াবো। আচ্ছা, এবার আসুন, এটা গেল। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আমাদের আরো কিছু একটু জানান, মানে বলার মতো জিনিস আছে। যেমন আমরা একটা জিনিস বলি যে এই যে এফেড্রা নামক একটা উদ্ভিদ আছে, এফেড্রা, এই এফেড্রা উদ্ভিদ থেকে, খেয়াল করো, এই এফেড্রা উদ্ভিদ থেকে, হ্যাঁ, ইফেড্রিন নামক ঔষধ পাওয়া যায়। কি পাওয়া যায়? ইফেড্রিন ঔষধ, ইফেড্রিন ঔষধ পাওয়া যায়। এই ইফেড্রিন ঔষধ কি করবে? এই ইফেড্রিন ঔষধ এটা হচ্ছে শ্বাসকষ্টে ব্যবহৃত, শ্বাসকষ্টে ব্যবহৃত। ঠিক আছে, তাহলে এফেড্রা উদ্ভিদ থেকে ইফেড্রিন ঔষধ তৈরি করা হয়, যেটা কিনা শ্বাসকষ্টে ব্যবহৃত হয়। যারা শ্বাসকষ্টে ভুগে তাদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এই এফেড্রিন ঔষধটা, যেটা কিনা তাদের যে আমার শ্বাসকষ্টের রোগীদের কি হয় জানো? ওদের ব্রঙ্কাস, এই যে এখানে ব্রঙ্কাস থাকে না, আমরা পড়ছিলাম ওই যে প্রথম দিকে, এই ব্রঙ্কাসটা এরকম চুপসে যায়। ব্রঙ্কাসটা কি হয় ওদের ক্ষেত্রে? এরকম চুপ, একটু কমে যায়। তো এই এফেড্রিন করে কি ওটাকে একটু প্রসারিত করে, যার কারণে বাতাসটা সহজে যাইতে পারে। এফেড্রিন যে কি করে? এই ব্রঙ্কাস গুলাকে একটু প্রসারিত করে দেয়, তখন এখান দিয়ে বাতাসটা সহজে যাইতে পারে। তো এটা হচ্ছে যে ব্যাপার। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আসো
তাহলে আমরা মোটামুটি এইটাকে বুঝলাম। এখন নগ্নবীজি উদ্ভিদের মধ্যে সবচেয়ে সবচেয়ে বৃহত্তম উদ্ভিদ কোনটা? সবচেয়ে বৃহত্তম উদ্ভিদের নাম কি? রাইট, নগ্নবীজি উদ্ভিদের। ওকে, তাহলে সবচেয়ে বৃহত্তম উদ্ভিদের নাম যদি বলি তাহলে আমরা বলবো হচ্ছে এটা সিকোইয়া, সিকোইয়া সেম্পারভিরেন্স, সেম্পারভিরেন্স। ঠিক আছে, সিকোইয়া সেম্পারভিরেন্স। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম উদ্ভিদ, সবচেয়ে বৃহত্তম উদ্ভিদ। ওকে, আচ্ছা, ওকে, তাহলে সবচেয়ে বৃহত্তম উদ্ভিদ হচ্ছে সিকোইয়া সেম্পারভিরেন্স, সিকোইয়া সেম্পারভিরেন্স, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম উদ্ভিদ। আরেকটা কথা, যদি সবচেয়ে বৃহত্তম বায়োম বলা হয়, মানে একটা বনের মতো, মানে একটা নির্দিষ্ট পরিবেশ যেখানে একই রকম উদ্ভিদ, একই রকম প্রাণী এরকম যদি থাকে, এটাকে বলা হয় বৃহত্তম বায়োম। বৃহত্তম বায়োমটা কি বলতো? বৃহত্তম বায়োমটা কোথায় এটা বলতো? বৃহত্তম বায়োম হচ্ছে সাইবেরিয়াতে। কোথায় ভাইয়া বলতো? সাইবেরিয়া। ঠিক আছে, সাইবেরিয়াতে বৃহত্তম বায়োম রয়েছে। আচ্ছা, সাইবেরিয়া। তাহলে বৃহত্তম বায়োমটা কোথায়? সাইবেরিয়াতে, রাইট? এগুলা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো তোমাদের জানা উচিত, আমার মনে হয়েছে এগুলা তোমাদের জানা উচিত। ঠিক আছে, আচ্ছা, ওকে, এখন আসো, সিকোইয়া জাইগান্টিনা, জাইগান্টিও বলা হয়, বাট সেম্পারভিরেন্সও বলা। ঠিক আছে, সেম্পারভিরেন্স এটাও বলা হয়। ওকে, আর ওকে ভাইয়া, বোটানি জুওলজি। আচ্ছা, বায়োম কি একজন জিজ্ঞাসা করছে। বায়োম হচ্ছে একটা পরিবেশ। ধরো সুন্দরবন, এইটা একটা বায়োম, কারণ এখানে পরিবেশটা একই রকম, এখানে একই রকমের উদ্ভিদ, একই রকমের আবহাওয়া, একই রকমের পানি, একই রকমের মাটি, মানে পরিবেশগুলো যদি সব একই রকমের হয়, এই একটা অঞ্চলকে বলা হয় বায়োম। যেমন সুন্দরবন, এটা একটা বায়োম। ওইখানে সবগুলো উদ্ভিদই একই ধাঁচের, ওইখানে মাটিগুলা সব লোনা লোনা মাটি, পানিটাও কি লোনা পানি, একটু লবণাক্ত পানি, তাই না? তো এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে একটা বায়োম। তো বৃহত্তম বায়োমটা কোথায়? এটা হচ্ছে সাইবেরিয়া, এই কথাটা বলছে। আচ্ছা, তাহলে বায়োমের ব্যাপারটা বুঝতে পারছো? তানজিলা এবং সামি আরো কয়েকজন প্রশ্ন করছিলা। আচ্ছা, এবার আসো, তারপরে এখন আমরা যাব এই নগ্নবীজি উদ্ভিদের এদের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করতে। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা নিয়ে আমরা আলোচনা করব, যে নগ্নবীজি উদ্ভিদে আসলে কি আছে, কেমন আছে, কিভাবে আছে না আছে, সবকিছু। রাইট, তো আসো আমরা শুরু করি। রাইট, আচ্ছা, আসো, প্রথম পয়েন্ট, নগ্নবীজি উদ্ভিদগুলা স্পোরোফাইট। স্পোরোফাইট কেমন? ওরা স্পোরোফাইট, স্পোরোফাইটিক উদ্ভিদ মানে কি? স্পোরোফাইটিক উদ্ভিদ মানে এদের কাণ্ড আছে, মূল আছে, পাতা আছে, এইটা। তাহলে এটা কি? স্পোরোফাইটিক উদ্ভিদ, মানে ডিপ্লয়েড উদ্ভিদ যার কিনা কাণ্ড, পাতা এগুলো আছে, স্পোরোফাইট। এরপরে হচ্ছে ওরা বহু বর্ষজীবী। বহু বর্ষজীবী মানে অনেক বছর বেঁচে থাকবে, বহু বর্ষজীবী, রাইট? এটা একটা কথা। তাহলে ওরা স্পোরোফাইট, ওরা হচ্ছে বহু বর্ষজীবী। এবং আরেকটা কথা আমরা ওদেরকে বলে থাকি, এরা হচ্ছে চিরসবুজ। চিরসবুজ এটার মানে কি দেখো, চিরসবুজ তার মানে বুঝতেই পারতেছো নর্মাল বাংলা একদমই, যে আমার সবুজ, তার মানে ওরা সবসময় সবুজ থাকে। কখন হলুদ হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, বা হচ্ছে গিয়ে পাতা একটু অন্য কালার ধারণ করে ফেলা, এরকম কিছুই হয় না, সবসময় ওরা সবুজ থাকবে। চিরসবুজ উদ্ভিদ এদেরকে আমরা বলে থাকি,
রাইট? আচ্ছা, এবার আসো দেখো, তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট, একটা বৈশিষ্ট্য। সেকেন্ড আসো, এই যে নগ্নবীজী উদ্ভিদগুলা, এই নগ্নবীজী উদ্ভিদগুলার ভিতরে যে পুং রেণুপত্র থাকে, মানে পুরুষ পুরুষ রেণুপত্র যেটা থাকে, খেয়াল করো কি বলছে, পুং রেণুপত্র। এই পুং রেণুপত্র কি করে? এই পুং রেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে। পুং রেণুপত্র কি গঠন করে বলতো? স্ট্রোবিলাস, স্ট্রোবিলাস গঠন করে। পুং রেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে, ঠিক আছে? পুং রেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে। তাহলে এরকম ওদের পুং রেণুপত্রগুলো স্ট্রোবিলাস কিভাবে গঠন করে, একটু ছবিটা দেখো এখানে। এই ধরো এইটার মতো একটা স্ট্রোবিলাসের মতো এরকম গঠন করে, এটা একটা স্ট্রোবিলাস। এই স্ট্রোবিলাসের ভিতরে তোমার কি থাকে? এরকম পুং রেণুপত্র থাকে, এরকম পুং রেণুপত্র এটার ভিতরে এইভাবে থাকবে। এই, ঠিক আছে? তাহলে এইভাবে কি থাকবে? পুং রেণু পত্র থাকে। তাহলে এই যে পুং রেণু পত্রগুলা, এই পুং রেণু পত্র মিলে এই যে একটা গঠন হইল না, এই গঠনটাকে আমরা বলি স্ট্রোবিলাস। তাহলে একজন বলছে স্ট্রোবিলাস কি ভাইয়া? স্ট্রোবিলাস হচ্ছে কিছুই না, একটা এরকম লম্বা আকৃতির একটা গঠন, যেটা হচ্ছে এই পুং রেণু পত্রগুলা দিয়ে গঠিত হয়। এই পুং রেণু পত্র হচ্ছে এগুলা, ঠিক আছে? এগুলা হচ্ছে পুং রেণু পত্র, মনে থাকবে? আচ্ছা, ওকে, হ্যাঁ, সবাই এতটুকু দেখো তো, বুঝতে পারছো কিনা? পুং রেণুপত্র একটা স্ট্রোবিলাস গঠন করে, তার মানে অনেকগুলা পুং রেণুপত্র মিলে ভাইয়া এইরকম একটা গঠন তৈরি করে, যেটাকে বলা হয় স্ট্রোবিলাস। আচ্ছা, এরকম আস্তে আস্তে আরো ডিটেলস বুঝবা, এই স্ট্রোবিলাসের ভিতরে কি হয় না হয় আরো পরে আসতেছে। এরপরে আসো, ওদের কি হয়? ওরা তো ওদের স্ত্রী রেণুপত্র, মানে ওদের গর্ভাশয় থাকে না, সহজ বাংলা বলি, ওদের ওদের গর্ভাশয় গর্ভাশয় থাকে না। এখন গর্ভাশয়ে যেহেতু নাই, তাহলে গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক থাকে। খেয়াল করো ব্যাপারটা এইরকম, ধরো এটা একটা গর্ভাশয়, এটা একটা গর্ভাশয়, হ্যাঁ, এই গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক। নর্মালি কি হয়? এই গর্ভাশয়ের ভিতরে তোমার ধরো একটা অংশ এরকম ডিম্বক থাকে, তাহলে এটা গর্ভাশয়, এটা ডিম্বক। এখন আমাকে তো বলে দিছে কি, যে ওর এখানে কোনো ধরনের গর্ভাশয় থাকে না। এই যে নগ্নবীজ উদ্ভিদে কোনো ধরনের গর্ভাশয় থাকে না, কোনো ধরনের গর্ভাশয় থাকে না। তার মানে ওর এই যে ডিম্বকটা, ওর এই ডিম্বকটা নগ্ন অবস্থায় থাকে। এই ডিম্বকটা কি থাকে বলতো? নগ্ন অবস্থায় থাকে। তাহলে ডিম্বক নগ্ন অবস্থায় থাকে, ডিম্বক নগ্ন অবস্থায় থাকে। তাহলে আমার গর্ভাশয় থাকে না, কিন্তু তার ডিম্বকটা নগ্ন অবস্থায় থাকে। হ্যাঁ, ওকে, আচ্ছা। এখন যেহেতু গর্ভাশয় নাই, তার মানে ডিম্বক নগ্ন, বুঝলাম। এখন আমরা জানি কি? আমরা জানি গর্ভাশয়টা, এই পুরো গর্ভাশয়টা ফলে পরিণত হয়। কিসে পরিণত হয়? ফলে। তাহলে দেখো, ওর যেহেতু খেয়াল করো, বলছে কি, ওর যেহেতু গর্ভাশয় থাকে না, তাহলে ওর ফলও তৈরি হবে না। তাহলে ফল তৈরি হয় না, ফল তৈরি হয় না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তার মানে আমাদের গর্ভাশয় থেকে ফল হয়, তার মানে ওর যেহেতু গর্ভাশয়ই থাকে না, তার মানে ওর কোনো ফল থাকে না, ওর কোনো ফল থাকে না, ঠিক আছে? ফলও তৈরি হবে না। তার মানে একটা জিনিস মনে রাখবা, নগ্নবীজী উদ্ভিদে সবকিছু নাই, খালি কি নাই, এটা নাই, ওইটা নাই, ওটা নাই, খালি দেখবা এটা নাই, ওটা নাই, খালি নাই 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 নাই, এরকম একটা ব্যাপার। ওকে, এই ব্যাপারগুলো বারবার বলছে। আচ্ছা, ফাইন। এরপরে আসো, তাহলে এইটার পরে তাহলে আমরা 4টা বৈশিষ্ট্য তো এখানে পড়লাম, আরো আসছে আমাদের। এখন 5 নাম্বার আমরা কি বলবো? দেখো, আমরা বলতে পারি যে ওর দ্বিনিষেক ঘটে না, দ্বিনিষেক হয় না, দ্বিনিষেক হয় না। তাই
তাই ওর শস্যটা কেমন হয়? ওর শস্যটা হয় হচ্ছে হ্যাপ্লয়েড। শস্যটা কেমন হয়? হ্যাপ্লয়েড। ঠিক আছে, ওর শস্যটা কেমন হবে? হ্যাপ্লয়েড ধরনের হবে। আচ্ছা, এখন দ্বিনিষেক হয় না, তাই ওর শস্যটা কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। ওকে, ঠিক আছে, তাহলে দ্বিনিষেক হয় না, তাই ওর শস্য হ্যাপ্লয়েড। আচ্ছা, ভালো কথা, ভালো কথা মানলাম। এবার আসো এখান থেকে যে কে দ্বিনিষেক বলতে আমরা আসলে কি বুঝি একটু আসো। দ্বিনিষেক মানে কি? তো দ্বিনিষেক বুঝার আগে একটা তোমাকে জানতে হবে একটা ডিম্বকের ভিতরে কি থাকে, মানে ডিম্বকের ভিতরে এই জায়গাতে কি কি থাকে। তো এইখানে এরকম একটা মাঝখানে এরকম একটা গঠন থাকে, এটাকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। এটা একটা ডিম্বকের চিত্র, ডিম্বকের ভিতরের চিত্র। তাহলে এটাকে বলা হয় কি? গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস, ঠিক আছে, ওকে, ভালো কথা, গৌণ নিউক্লিয়াস। এরপরে তার এই পাশে কি থাকে? এরকম করে একটা ডিম্বাণু থাকে। এটা কি? ডিম্বাণু। ওকে, ডিম্বাণুর দুই পাশে তার কি আছে বলতো? ডিম্বাণুর দুই পাশে তার সহকারী কোষ। তাহলে এগুলো হচ্ছে সহকারী, আর মাঝখানেরটা হচ্ছে ডিম্বাণু। মাঝখানেরটা কি? ডিম্বাণু। ওকে, ডিম্বাণু। ওকে, এরপরে আসো। এরপরে এদিকে আমাকে কি বলছে? এই জায়গায় এই দিকে তার বিপরীত দিকে এখানে কি কোষ থাকে? এগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে তার গৌণ নিউক্লিয়াস। এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে তার গৌণ নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, ফাইন। এখন এই ডিম্বাণুর সাথে কি হয় যখন দ্বিনিষেক? দ্বিনিষেক বলতে বোঝানো হচ্ছে দুইবার নিষেক হওয়া। দ্বিনিষেক মানে কি? দুইবার নিষেক হওয়া। তার মানে একবার এইখানে গিয়ে তার নিষেক হবে। হোয়াট হ্যাপেন্ড? এরকম কেন হলো? সরি। আচ্ছা, তো দেখো এইখানে একবার নিষেক হবে, মানে একটা শুক্রাণু এইখানে গিয়ে নিষেক করবে, আরেকটা শুক্রাণু এইখানে গিয়ে নিষেক করবে। তাহলে এইগুলা হচ্ছে শুক্রাণু। এগুলা কি? শুক্রাণু। মানে দেখো দ্বিনিষেক মানে কি? দ্বিনিষেক মানে হচ্ছে যে ভাইয়া আমার একটা শুক্রাণু এই গৌণ নিউক্লিয়াসকে নিষেক করবে, আরেকটা শুক্রাণু এই ডিম্বাণুকে নিষেক করবে। এই ঘটনাটাকে আমরা বলি দ্বিনিষেক, মানে দুইবার নিষেক হওয়া, এখানে একবার এখানে একবার। এখন কথা হচ্ছে এইটা তো নরমালি হয়, কিন্তু আমাকে নগ্নবীজ উদ্ভিদের এখানে বলে দিচ্ছে যে এটা হয় না। তো যদি দেখো এখানে একটা আমরা জিনিস বলে রাখি, এই যে গৌণ নিউক্লিয়াসটা, এই গৌণ নিউক্লিয়াস এটা কি হয় জানো? নিষেকের পরে এই গৌণ নিউক্লিয়াস কিসে পরিণত হবে? এই গৌণ নিউক্লিয়াস পরিণত হয় হচ্ছে তোমার শস্য। কিসে পরিণত হয়? শস্যে পরিণত হয়। এখন তুমি বলতে পারো ভাই শস্য বলতে কি বোঝায়? এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, শস্য বলতে কি বোঝায়? শস্য হচ্ছে এই যে ধরো এটা একটা বীজ। শস্য মানে কি? এই যে আমরা বললাম গৌণ নিউক্লিয়াসটা এই নিষেকের পরে শস্য পরিণত হয়। শস্য জিনিসটা কি? শস্য হচ্ছে এই যে বীজের ভিতরের যে টিস্যুটা থাকে না, তাহলে বীজের ভেতরের যে টিস্যুটা থাকে এই টিস্যুটাকে বলা হয় শস্য। তাহলে আমার দেখো, আমার শস্য বললে আমরা কি বলি? বীজের ভেতরের টিস্যু। বীজের ভেতরের টিস্যুকে আমরা শস্য বলি। বীজের ভেতরের টিস্যুকে আমরা কি বলবো? বীজের ভেতরের টিস্যুকে আমরা শস্য বলে থাকি। ওকে, ওকে, দেখো এই দ্বিনিষেকের ব্যাপারটা,
একটু দেখে রাখো, মানে চিত্র আঁকবা কিনা এটা তোমার ইচ্ছা। ওকে, বুঝছো এটা? এখন একজন বলতেছে ভাইয়া নরমালি তাহলে কেমন হয়, নরমালি ট্রিপ্লয়েড, নরমালি এই শস্যটা কেমন হবে, এই শস্যটা নরমালি নরমালি ট্রিপ্লয়েড হয়, মানে 3n, ট্রিপ্লয়েড মানে কি 3n, ঠিক আছে? তাহলে নরমালি এটা কেমন হবে, ট্রিপ্লয়েড হয়, নরমালি হবে ট্রিপ্লয়েড, অর্থাৎ এই যে এইখানে গৌণ নিউক্লিয়াসের সাথে এইখানে 2n আর এইখানে একটা n, তাহলে এই দুই এরা মিলে তোমার কি হয় 3n, এরা মিলে কি হবে 3n, মনে থাকবে? তাহলে এইখানে জিনিসটা কি, এই যে 2n আর এইখানে একটা n 3n, একটা n, তাহলে 2n প্লাস n ইজ ইকুয়াল টু 3n, ইজ ইকুয়াল টু 3n, বুঝছো? তাহলে এইখানে গৌণ নিউক্লিয়াস হচ্ছে নিজে 2n, আর ওর সাথে যদি একটা শুক্রাণু মিলিত হয়, হওয়ার পরে ওরা যখন শস্য হবে, এই জিনিসটা কেমন হবে 2n প্লাস n মানে হচ্ছে 3n, 2n প্লাস n হচ্ছে 3n। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো এইটুকু বুঝছো কিনা, দ্বিনিষেক ঘটনাটা কি এটা বুঝলে তাইলে এখন তোমার বুঝবে। এখন নগ্নবীজিতে তো এইসব কিছু হয় না, নগ্নবীজিতে এইসব গৌণ নিউক্লিয়াস, এরপরে এখানে শুক্রাণু মিলে নিষেক হবে, এগুলো কিছুই হয় না। তো গৌণ নিউক্লিয়াসে জাস্ট এই শুক্রাণুটা মানে এই জায়গায় থাকে, এটাই হচ্ছে হ্যাপ্লয়েড হয়। তাহলে দ্বিবীজ মানে নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে আমার এটা কেমন হবে, হ্যাপ্লয়েড হবে। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে এটা কেমন হবে, হ্যাপ্লয়েড, ঠিক আছে? কারণ এখানে দ্বিনিষেক হয় না, এখানে ওই সব কাহিনী মাহিনী কিছুই হয় না, ওই শুক্রাণু থাকে, এই শুক্রাণুটা পরে গিয়ে তোমার শস্য হয়ে যায়। সো হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েডই থেকে যায়, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েডই থেকে যায়। ওকে, একজনে এখন যে তুমি অ্যান্সার কি পাইছো ট্রিপ্লয়েড কিভাবে হয়, আচ্ছা সবাই বুঝছো? এই উল্টাপাল্টা কমেন্ট না করে এটা বলো। তাহলে দ্বিনিষেক হয় না, সো নগ্নবীজিতে কোনো দ্বিনিষেক এরকম কোনো ঘটনাই ঘটে না, যার কারণে ওর শস্যটা হ্যাপ্লয়েড থাকে, ট্রিপ্লয়েড না হয়ে। ট্রিপ্লয়েড কাদের হয়, অন্যদের, মানে আবৃত বীজ উদ্ভিদের, এদের ট্রিপ্লয়েড হয়, এদের কি হয়, ট্রিপ্লয়েড হয়। এই উল্টাপাল্টা কথা বলো কেন, উল্টাপাল্টা কথা, কাদের কথা বলো, বুঝছো কিনা এখানে বলো, হ্যাঁ বলেন দ্রুত। ওকে, বুঝছো? ওকে ভাইয়া বুঝছে। আচ্ছা ওকে, বুঝছি ভাইয়া। ওকে গুড, সিম্পল। একবার আমি দুইবার করে এখানে বুঝাই দিছি। তাহলে আমার নরমালি এই যে ডিম্বাণু আর গৌণ নিউক্লিয়াস, এই যেটা গৌণ নিউক্লিয়াস, এদের সাথে যদি শুক্রাণুর এরকম মিলন হয় তাহলে এটাকে দ্বিনিষেক বলে, মানে এখানেও হয় এখানেও হয়, দুই জায়গাতেই নিষেক হচ্ছে, দ্বিনিষেক। কিন্তু এই ঘটনাটা নগ্নবীজি উদ্ভিদে ঘটে না, যার কারণে ওর শস্যটা হ্যাপ্লয়েড হয়। শস্য মানে কি, শস্য হচ্ছে এই যে নরমালি গৌণ নিউক্লিয়াস, এরা কিসে পরিণত হয়, শস্যে পরিণত হয়। শস্য অর্থ হচ্ছে যে বীজের ভেতরের টিস্যু, বীজের ভেতরে যে টিস্যুটা থাকে এটাকে আমরা কি বলি, শস্য বলি। একটা বীজের ভিতরের টিস্যুটাকে শস্য বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এটা। এখন যেখানেই নরমাল সেখানেই অ্যাবনর্মাল। এই যে দ্বিনিষেক হয় না, এখানে একটা ব্যতিক্রম আছে, এখানে একটা কি আছে, ব্যতিক্রম আছে, যে নগ্নবীজি উদ্ভিদ হওয়া সত্ত্বেও তার দ্বিনিষেক হয়, তার দ্বিনিষেক হয়। সেটা কি, ব্যতিক্রমটা কে, এই যে তোমার ইফেড্রা। কোন উদ্ভিদ, ইফেড্রাতে এটা ব্যতিক্রম, ইফেড্রা। ইফেড্রা, ইফেড্রা, ঠিক আছে? তাহলে এখানে ব্যতিক্রমটা কি ভাইয়া, ব্যতিক্রমটা হচ্ছে ইফেড্রা। তাহলে ইফেড্রাতে বলছে যে ওর দ্বিনিষেক হয়, ওর দ্বিনিষেক হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এবার আসো
6 নাম্বার। তাহলে 6 নম্বরে আমাকে কি বলছে? 6 নম্বরে আমাকে কি বলতে চাইছে দেখো, একটু মনোযোগ দাও। 6 নম্বরে আমাকে বলতেছে যে এখানে দেখো, আচ্ছা না এটা দিয়ে লিখি, জাইলেম কোষে মানে জাইলেম টিস্যুতে ভেসেল নাই। জাইলেম টিস্যুতে ভেসেল কোষ নাই। জাইলেম টিস্যুতে ভেসেল নেই, খালি নাই নাই নাই। জাইলেম টিস্যুতে ভেসেল নাই, ভেসেল কোষ বলে ওটা নাই। আমরা জানি জাইলেম টিস্যু 4 ধরনের কোষ নিয়ে গঠিত। কয় ধরনের? 4 ধরনের কোষ নিয়ে। একটা ছিল কি ওই যে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনগাইমা, জাইলেম ফাইবার, এগুলো আমরা পড়েছি। তাহলে জাইলেম টিস্যুতে ওর কোনো ভেসেল নাই। তো এইখানেও একটা ব্যতিক্রম আছে, যেখানে ভেসেল কোষ আছে। সে নগ্নবীজী উদ্ভিদ হলেও ভেসেল কোষ আছে। এই ব্যতিক্রমটা কি? নেটাম উদ্ভিদ। কোন উদ্ভিদ? নেটাম। ঠিক আছে, তাহলে নেটাম উদ্ভিদে বলছে যে তার জাইলেম টিস্যুতে ভেসেল নাই। মানে নেটাম উদ্ভিদে ভেসেল আছে, নরমালি ভেসেল নাই, নেটামে ভেসেল আছে। আচ্ছা, এরপরে 7 দেখো, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নাই। কি বলছে? ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই। সঙ্গী কোষ নেই। ঠিক আছে, তাহলে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই, এই কথাটা বলছে। আচ্ছা, তাহলে দেখো এই যে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নাই, ফ্লোয়েম টিস্যুতে আমাদের 4 ধরনের কোষ ছিল, সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ওই যে টিস্যু চ্যাপ্টারে আমরা এগুলো পড়ছিলাম, 4টা জিনিস ছিল, তাই না? হ্যাঁ, নাই, কিছুই নাই। যা বলবে তাই নাই, যা বলবে তাই নাই নাই নাই, খালি নাই নাই অবস্থা। এ কি, ওর অবস্থা তো হাভাত্তা। হ্যাঁ, একজন বলছে এতক্ষণে, ফয়সাল কবির, যে ভাইয়া সপুষ্পক কি? সপুষ্পক বুঝো নাই? সপুষ্পক, পুষ্প মানে কি? ফুল। স মানে আছে, তার মানে সপুষ্পক মানে যেই উদ্ভিদে ফুল আছে, ফুল হয়, সেটাকে সপুষ্পক। আমি তো শর্ট না, অবশ্যই শর্ট পড়াবো। ঠিক আছে, আমি অবশ্যই মানে মেইনলি তোমাদের এই বেসিক, এটা তো আমরা আগে থেকে বলা, শর্ট পড়াবো, বাট আমি ফুলেরও কিছু তোমাদের অ্যাডমিশন মানে ওয়ান শট কিছু ক্লাস আমি তোমাদেরকে দিব। মানে ওগুলো এত বেসিক থেকে তোমাকে এনে হবে না, বাট ওগুলা এক্সট্রা, এটা তোমাদের বোনাস। বায়োবসে যারা আছে এটা তাদের বোনাস, কারণ আমি বায়োবস, এটা আমার কিন্তু বারবার বলা হয়েছে যে এটা মূলত হচ্ছে শর্ট সিলেবাসের। এটা মূলত কিসের? শর্ট সিলেবাসের, ফুল সিলেবাসের না। এটা শর্ট সিলেবাসের, এইচএসসির জন্য, একদম পোলাপানের জন্য। কিন্তু পরে আমার মনে হলো যে না, আমি ওদেরকে এটাও পড়াই দিই, খারাপ কি। অ্যাডমিশন লেভেলের ওয়ান শট এটা ক্লাস, যে কি কি পড়তে হয় ফুল সিলেবাসের অংশ থেকে পড়তে গেলে কি কি পড়া লাগবে, ওইটুকু। আচ্ছা, ওকে, এবার আসো, তাহলে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নাই। এখন ভালো কথা, এই দুইটা জিনিসকে আমরা একটা জিনিস দিয়ে মনে রাখি, মনে রাখার জন্য, যে দেখো এভাবে মনে রাখবো যে ওর যে কি নাই, কার কি নাই। যেমন মনে রাখি, জালিমের ভাই নাই, ফুলের সঙ্গী নাই, ফুলের সঙ্গী নাই। বুঝতে পারছো? জালিমের ভাই নাই, ফুলের সঙ্গী নাই, এই কথাটা বলছে। তাহলে জালিম দিয়ে জাইলেম, ভাই মানে ভেসেল নাই, ফুলের সঙ্গী নাই, ফুল ফ্লোয়েম, সঙ্গী কোষ নাই। ঠিক আছে, এই জিনিসটা এভাবে মনে রাখতে পারো আর কি, চাইলে, তোমাদের ইচ্ছা। আচ্ছা, এটা আমি বলতাম। হ্যাঁ, ওকে, তাহলে এই অবস্থা। তাহলে দেখো, একজনের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই, ওর নিষেক হয় না, তো ভাই এর অবস্থা হচ্ছে অনেকটা আমার মতোই, ওর অবস্থা অনেকটা আমার মতো। সো ইউ ক্যান সে হৃদয় ভাইয়া ইজ ইকুয়াল টু নগ্নবীজী উদ্ভিদ। এটার আবার কেউ কাট করিস না, মারি দেব, কেউ কাট করিস না, বরাবর বলবে। আচ্ছা, মানে হৃদয় ভাইয়া ইজ ইকুয়াল টু নগ্নবীজী উদ্ভিদ কেন? হ্যাঁ, নগ্নবীজী উদ্ভিদ, কারণ আমরা বারবার বলতেছি ভাই নগ্নবীজী উদ্ভিদে কিছু নাই, নাই নাই নাই, এটা নাই, ওটা নাই, ওটা নাই, কিছুই নাকি নাই।
তাহলে কেমনে কি, তাহলে এই যে নগ্নবীজ উদ্ভিদে কিছু নাই, তাহলে দেখো হৃদয় ভাইয়ের এরকম কোনো সঙ্গী নাই, তার মানে তার কোনো সঙ্গী কোষ নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তার বিয়ে হওয়ারও কোনো সম্ভাবনা নাই, ওকে, ঠিক আছে। তো নিষেকের ব্যাপার স্যাপার তো নাই। এরপরে হচ্ছে গিয়ে তার কোনো মানে ভেসেল টেসেল, আমার আসলে ভাইও নাই, বোন আছে, ভাই নাই, তো ওই যে ভেসেল ভাই ওটাও নাই, তো আসলে কোনো কিছুই নাই, এবং জীবনে কোনো মধুর কিছু পাইতেছি না, যার কারণে আমি বলতেই পারি আমার জীবনে ফলও নাই। বুঝতে পারছো? গর্ভাশয় নাই, এটা ভালো হয়েছে, ঠিক আছে, আমার গর্ভাশয় দিয়ে আমি কি করবো। আচ্ছা, ওকে, সো এই অবস্থা আর কি। সো যদি একদম মনে না পড়ে তাহলে মনে রাখবা ভাইয়ার এটা নাই, হৃদয় ভাইয়ার ভাই আছে, মানে ভাই নাই, বোন আছে, সঙ্গী নাই, আর সঙ্গী নাই, বিয়েও হবে না, বিয়ে না হইলে বাচ্চা কেমনে হয়, তাই না? আচ্ছা, যাই হোক, কিছুই হবে না, এগুলো একটাও নাই। আচ্ছা, ওকে, আবার তোমরা নিষেকে, হ্যাঁ মানে এটা এমনি বললাম আর কি, আজব তো, তোমরা এত কিছু বলো কেন? আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। এবার আসো, তাহলে আমরা মোটামুটি এই পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই পয়েন্টগুলো আমরা এখানে এটা মুছে দিই, পরে আবার স্লাইডে থেকে যাবে। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস এখানে একটু লিখে রাখো, সেটা হচ্ছে এই নগ্নবীজ উদ্ভিদগুলা এরা সকলেই বায়ু পরাগী। এরা কেমন? বায়ু পরাগী, তার মানে বাতাস দিয়ে ওরা পরাগায়ন হয়, বায়ু পরাগী। এরা কেমন? এরা হচ্ছে বায়ু পরাগী, তার মানে বাতাসের মাধ্যমে, এই যে বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়, মানে একটা উদ্ভিদ থেকে পরাগরেণু আরেকটা উদ্ভিদে নিয়ে যায়, এই যে এই জিনিসটা হয়, এটাকে বলা হয় কি? এরা সকলেই বায়ু পরাগী। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে, ওকে। এরপরে আসো, তাহলে এখানে একটা গেল, এবার তারপরের বৈশিষ্ট্যে যাই আমরা। 9 নাম্বার কি বলছে? এদের অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান, অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান, অসম আকৃতির যৌনক্রম ঠিক আছে, অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান, তার মানে কি অসম আকৃতির যৌনক্রম? তাহলে যৌনক্রম জিনিসটা কি আগে এটা বুঝো। যৌনক্রম কি? এই যে একবার ডিপ্লয়েড তারপরে হ্যাপ্লয়েড, মানে ধরো একটা উদ্ভিদ ডিপ্লয়েড অবস্থায় আছে, তারপরে তার মায়োসিস বিভাজন হয়, সে কি হয়? হ্যাপ্লয়েড হয়, তারপরে এই হ্যাপ্লয়েড আস্তে আস্তে আবার কি হয়? জাইগোট হয়। তার মানে একটা উদ্ভিদের তার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড থেকে আবার ডিপ্লয়েড হয়, এভাবে যে তার জীবনের যে চক্র, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাঁ, একটার পর একটা, এই ঘটনাটাকে আমরা বলি যৌনক্রম। এই ঘটনাটাকে কি বলা হয়? যৌনক্রম। তাহলে আমরা কি বললাম? যে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। তাহলে কি বিদ্যমান? অসম আকৃতির এই যৌনক্রমটা ওর মধ্যে বিদ্যমান। আচ্ছা, ভালো, এরপরে আসো, এরপরে কি বলছে? 10 নম্বর। তাহলে ফার্স্ট কথা, অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান, ওকে, ভালো। 10 নম্বর পয়েন্টে আমাকে বলছে যে সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আর্কিগোনিয়া সৃষ্টি হয়। তো দেখো, যদি আমাকে বলে যে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এর মানে কি? আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এই কথাটার মানে কি? দেখো, যদি আমাকে এই যে বলছে আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া, এর অর্থ দাঁড়ায় যে এই আর্কিগোনিয়াটা কি? ওর স্ত্রী রেণু। দেখো, এই উদ্ভিদের স্ত্রী রেণু, অর্থাৎ হচ্ছে যে হ্যাপ্লয়েড। স্ত্রী রেণুটা কেমন? হ্যাপ্লয়েড। এই স্ত্রী রেণু হ্যাপ্লয়েডটা, এটা আস্তে আস্তে তোমার এরকম,
কি হয়, এরকম একটা আর্কিগোনিয়াম তৈরি করে, একটা গঠন তৈরি করে। এই গঠনটাকে কি বলা হয়, আর্কিগোনিয়াম। ঠিক আছে, তাহলে এইরকম এই গঠনটাকে আমরা বলি আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়ামের মধ্যে নিচের দিকে তোমার এইভাবে ডিম্বাণু তৈরি হয়। কি তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। ঠিক আছে, ডিম্বাণু তৈরি হয়। তাহলে এই গঠনটাকে আমরা কি বলি, এই গঠনটাই হচ্ছে একটা আর্কিগোনিয়াম, যেটা আস্তে আস্তে এরকম স্ত্রী রেণু থেকে এটা আস্তে আস্তে তৈরি হয় আর্কিগোনিয়ামটা। তো এই আর্কিগোনিয়ামের নিচের দিকে তোমার ডিম্বাণু থাকে। হ্যাঁ, এই ব্যাপারটা বলছে। আচ্ছা, এখন এইখানে জনুক্রমটা অসম মানে কি, মানে ধরো এই দশাটা অসম মানে কি বুঝাইছিল, মানে হচ্ছে ডিপ্লয়েড দশাটা ধরো বড়, হ্যাপ্লয়েড দশাটা ছোট। অসম না, সমান হয় নাই, একটা বড় একটা ছোট, এরকম হইলে এটাকে অসম বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো 11 নম্বর পয়েন্টে কি বলছে দেখো। এখানে বলছে যে ওদের লিফ স্কার তৈরি হয়, লিফ স্কার সৃষ্টি হয়। ঠিক আছে, লিফ স্কার সৃষ্টি হয়। এই যে লিফ স্কার, এই লিফ স্কার কি, লিফ স্কার মানে পাতার মধ্যে একটা দাগ থেকে যায়, পাতায় পাতায় দাগ সৃষ্টি, মানে পাতায় না, পাতার পাতার একটা দাগ তৈরি। মানে কি, মানে ধরো পাতাটা যেই জায়গায় ছিল, ধরো এটা একটা কাণ্ডের এই অংশ, হ্যাঁ, তো এই জায়গায় পাতাটা ছিল, ধরে নাও এই জায়গাটায় পাতা ছিল এখানে, তো পাতাটা যখন ঝরে পড়ে তখন এই জায়গায় একটা দাগ সৃষ্টি হয়। এই জিনিসটাকে বলা হয় স্কার। কি বলা হয়, স্কার। স্কার মানে কি, স্কার শব্দের অর্থ কি, স্কার শব্দের অর্থ হচ্ছে দাগ হওয়া। মানে এই জায়গায় একটা কি হবে, দাগ তৈরি হয়ে যাবে, এরকম দাগ হয়ে যায়। কারণ এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি লিফ স্কার। কি বলা হয়, লিফ স্কার। হ্যাঁ, এই যে একজন বলছে আর্কিগোনিয়া কি, আর্কিগোনিয়া তো বুঝাই দিলাম, এই আপনারা বুঝেন নাই, কাউসার সুমাইয়া তোমরা কি বুঝছো যে আর্কিগোনিয়া কি, আর্কিগোনিয়া হচ্ছে জাস্ট একটা গঠন, স্ত্রী রেণু থেকে এটা আস্তে এরকম একটা বড় গঠন হয়, এটাকে আর্কিগোনিয়া বলে, আর কিছুই না। আর লিফ স্কার তৈরি হওয়া মানে পাতার একটা দাগ থেকে যায়, পাতাটা যেখানে ছিল ওই জায়গায় একটা দাগ তৈরি হয়ে যায়, এটাকে বলা হয় একটা লিফ স্কার। ঠিক আছে, লিফ স্কার মনে থাকবে, এটাই হচ্ছে সেই লিফ স্কার। ওকে, হ্যাঁ, লিফ স্কার ওর ভিন্নধর্মী বৈশিষ্ট্য। হ্যাঁ, লিফ স্কার থাকে নগ্নবীজ উদ্ভিদের, এটা থাকে আর কি। এটাই মনে রাখবা। আচ্ছা, তাহলে মোটামুটি হয়ে গেল এই জিনিসটুকু। ওকে, এবার আসো, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো লিখে ফেলছি। তাহলে আমরা যদি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য জানি, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ক্লিয়ার থাকি, তাহলে আমরা সাইকাসের বৈশিষ্ট্যটাও আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হবে। কিরকম চাষো আমরা দেখি কি বলছে। সাইকাসের বৈশিষ্ট্যে আমাকে নাম্বার ওয়ান পয়েন্ট কি বলছে, এরা স্পোরোফাইট। এরা কেমন হবে, স্পোরোফাইট হবে, স্পোরোফাইট। তার মানে কি, ওরা স্পোরোফাইট হওয়া মানে কি, এদের মূল কাণ্ড পাতা কি থাকবে, এদের মূল কাণ্ড পাতা এই অংশগুলা থাকবে, ওরা স্পোরোফাইট। সাইকাস, সাইকাস উদ্ভিদ, এটা হচ্ছে নগ্নবীজেরই একটা উদাহরণ হচ্ছে সাইকাস, রাইট। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে বলছে যে এদের কি হবে, এরা পামের মতো খাড়া, পাম উদ্ভিদের মতো খাড়া, পাম উদ্ভিদের মতো খাড়া। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে পাম উদ্ভিদের মতো এরকম লম্বা হয়ে থাকে, পাম উদ্ভিদের মতো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, তাহলে ওর স্পোরোফাইট, এরা পাম উদ্ভিদের মতো এরকম খাড়া। এবং এই সাইকাসের আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওর পাতা। ওর পাতাটা কেমন দেখো তো, বলছে ওর পাতা হচ্ছে পক্ষল যৌগিক। ওদের পাতা কি, ওর পাতা হচ্ছে পক্ষল যৌগিক। ঠিক আছে,
পাতাটা কেমন? পক্ষল যৌগিক। তো এই যে ধরো এটা হচ্ছে পাতার এইখান থেকে এই জায়গা থেকে এটা হচ্ছে এইরকম দেখো দুই পাশে পাতা, তাহলে পক্ষল যৌগিক মানে কি? ওর উভয় পাশে পাতা থাকা। পক্ষল যৌগিক মানে কি? উভয় পাশে পাতা, উভয় পাশে পাতা এরকম ভাবে থাকে, যদি এটাকে আমরা বলি পক্ষল যৌগিক। ঠিক আছে, পাতাটা কেমন থাকবে? ওর পক্ষল যৌগিক থাকবে, মানে হচ্ছে দুই পক্ষে দুই অক্ষে এরকম পাতা পাতা থাকবে, এটাকে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে বলছি কি, ওদের যখন কচি পাতা থাকে, কচি পাতাটা কোনটা? কচি পাতা। ওর কচি পাতা কেমন থাকে? কুণ্ডলিত। কচি পাতা কেমন? কুণ্ডলিত। ঠিক আছে, ওর কচি পাতাটা কেমন থাকবে? কুণ্ডলিত থাকবে, অর্থাৎ এরকম পেঁচানো, তাই না? পেঁচানো থাকবে। সো এই জিনিসটাকে বলা হয় সার্সিনেট, সার্সিনেট ভার্নেশন, সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, তাহলে কচি পাতা ওর কেমন থাকবে? এরকম পেঁচানো থাকবে, এই পেঁচানো থাকবে, এটাকে আমরা বলে থাকি সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন, কচি পাতা কুণ্ডলিত, এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে আসো। তাহলে পাতা গেল, কচি পাতা গেল, তাই না? পাতা, কচি পাতা। এবার আসো আর কি থাকে ওদের? ওদের একটা টিস্যু থাকে যেটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। কি বলা হয় দেখো তো? ট্রান্সফিউশন টিস্যু মানে যেটা পরিবহন করতে পারে। ট্রান্সফিউশন টিস্যু থাকে, তার মানে ট্রান্সফিউশন টিস্যু থাকা মানে কি? যেটা পরিবহন করে, মানে একটা থেকে আরেকটায় পরিবহন করতে পারে। হ্যাঁ, একটা টিস্যু থেকে আরেকটা টিস্যুতে পরিবহন করবে, তাহলে এই ট্রান্সফিউশন টিস্যু থাকে ওদের। এইটি কথাটাও বলছে। আচ্ছা, এরপরে তাহলে ট্রান্সফিউশন টিস্যু হচ্ছে একটা টিস্যু থেকে আরেকটা টিস্যুতে পরিবহন আছে, এভাবে ধর আরেকটাতে পরিবহন, এভাবে, হ্যাঁ এভাবে যায়, একটা থেকে আরেকটাতে পরিবহন করতে পারে। 6 নম্বর পয়েন্টে আসো, কি বলছে? ওদের কোরালয়েড মূল বিদ্যমান, ওদের একটা এক ধরনের মূল থাকে যেটা দেখতে কোরালের মতো। কি বলছে এই মূলটাকে? যে ওদের কোরালয়েড মূল, অর্থাৎ কোরালের মতো মূল থাকে, কোরালয়েড মূল বিদ্যমান। ঠিক আছে, কোরালয়েড মূল বিদ্যমান, কোরালয়েড মূল থাকে, কোরালের মতো মূল। ঠিক আছে, হ্যাঁ সার্সিনেট ভার্নেশনই বলবা, ভার্নেশন সার্সিনেট বললেও হবে, হ্যাঁ জিনিসটা বুঝাইতে দিতে পারলেই হয়। পাম উদ্ভিদ বলতে পাম গাছের মতো আর কি, পাম গাছের মতো। পাম পাম গাছগুলো এরকম খাড়া হয়, লম্বা হয়, এটার মতো। আচ্ছা, এরপর দেখো এখানে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা আসলে মানে অন্য সবকিছুর থেকে এই জিনিসটা অনেক বেশি আসে, যে তুমি তো জানো সাইকাসেও এরকম স্ট্রোবিল আছে, ওই যে নগ্নবীজের মতো ওগুলা থাকবে। তবে এখানে একটা বিশেষত্ব, যে সাইকাসের শুক্রাণু খুবই ইম্পর্টেন্ট। সাইকাসের শুক্রাণুর বৈশিষ্ট্য এমসিকিউ, অ্যাডমিশন, এইচএসসি সব জায়গায় এটা আসে। সাইকাসের শুক্রাণু, আসো কি কি আছে? নাম্বার 1 বলছে এটা সর্ববৃহৎ, মানে উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু কার? সাইকাসের। তার মানে বলছে এটা সর্ববৃহৎ, সর্ববৃহৎ। ঠিক আছে, নাম্বার 2 এরপরে বলছে এই শুক্রাণু লাটিমের মতো। কিসের মতো বলতো? লাটিমের মতো, লাটিমের মতো, লাটিমের মতো দেখতে। এবং 3 নাম্বার এটা বহু ফ্লাজেলা যুক্ত। তার মানে আমরা তো জানি যে নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণুগুলা সাধারণত ফ্লাজেলা যুক্ত হয়, ফ্লাজেলা থাকে, তার মানে ওর এটা বহু ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত। এই 3টা মাস্ট, এগুলো আসবে, এগুলো খুব আসে এমসিকিউ রিটেনে, তো এগুলো বৈশিষ্ট্য আসার মতোই, এগুলো খুব আসবে। ঠিক আছে, দেখো তাহলে কি কি এগুলো একটু ভালো করে দেখো, এটা তুলে ফেলো সবাই। হ্যাঁ, একজন বলছে মেগাস্পোরোফিল কি? মেগাস্পোরোফিল এটার মানে হচ্ছে, একটা জিনিস শিখাই, মাইক্রোস্পোরোফিল মনে রাখবা, এই সাইকাস এদের ক্ষেত্রে মাইক্রোস্পোরোফিল, স্পোরোফিল এটার মানে হচ্ছে পুংরেণুপত্র, মানে পুরুষ
পুরুষ রেচনাঙ্গ, এইভাবে মনে মানে জননাঙ্গ, পুং রেণু পত্র। আর যদি বলে মেগা, মেগা স্পোরোফিল, স্পোরোফিল, তাহলে এটা মনে রাখবা স্ত্রী রেণুপত্র, মানে স্ত্রী, স্ত্রী জননাঙ্গ, ঠিক আছে, স্ত্রী জননাঙ্গর কথা বলতে চাচ্ছে, এটাও লিখে রাখো। মাইক্রো মানে পুরুষ, মেগা মানে নারী। সবাই এটা তুলে ফেলো। এক সেকেন্ড, 1 মিনিট, সরি সেকেন্ড বলি কেন, সবাই দ্রুত তুলো। ওকে, সো ডান। ভাই একটা প্রি মেডিকেল কোর্স লঞ্চ করেন আমাদের। আচ্ছা, প্রি মেডিকেল আমাদের আসলে এখন এই যে প্রি মেডিকেলও একটু করানো যায়, দেখি আমরা প্ল্যান করি আস্তে আস্তে, আস্তে আস্তে আমরা প্ল্যান করে ফেলবো। বাট আমরা হ্যাঁ মেডিকেলের কোর্স লঞ্চ হবে এবং সেখানে আমরা আস্তে আস্তে পড়ানো শুরু করে দিব টুকটাক, যেন তোমরা কিছুটা আগায় থাকতে পারো, তোমাদের জন্য কাজে দেয়, বুঝছো? আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন কেমিস্ট্রি কোন কনসেপ্ট বুক পড়বো? হ্যাঁ, আবুল হাসান স্যারেরটা পড়বা, আবুল হাসান স্যারেরটা ভালো করে পড়বা, মানে বোটানির ক্ষেত্রে। আর জুওলজি, জুওলজির ক্ষেত্রে গাজী আজমল স্যারটা ভালো, ঠিক আছে? ওকে, শামিমুল সে জানতে। সো আমরা মোটামুটি এইটা দেখলাম। একজন বলছে ভাই আমি নগ্নবীজ উদ্ভিদ দেখতে চাই, তার খুব ইচ্ছা হচ্ছে, নেন দেখাই দিলাম, এই জানেন আপনার নগ্নবীজ উদ্ভিদ, এইটা এইটা হচ্ছে আপনার নগ্নবীজি উদ্ভিদ, সাইকাস। কি সাইকাস? দেখেন সাইকাসের পাতাটা দেখেছেন, এরকম দুই পাশে পাতা পাতা এরকম, এই যে এগুলা দেখেন, এই যে এইভাবে পাতা, এদিকে পাতা 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 এরকম, এটাকে বলা হয় পক্ষল যৌগিক। কি বলা হয়? পক্ষল যৌগিক। 23 ব্যাচেরটা এখন অ্যাডমিট হয়ে তো লাভ নাই, এখন অ্যাডমিট হয়ে লাভ নাই, তোমাদেরটা তোমাদের পাওয়ার প্লে শুরুর পর পর আস্তে আস্তে লঞ্চ হবে, তখন করো। আচ্ছা, ওকে, সো সাইকাসের মোটামুটি এটা আমরা বলছি। তো সাইকাসে এবার আসো, সাইকাসের কাণ্ড ও সাইকাস কেমন? সাইকাসের কোনো শাখা নাই, মনে রাখবা, সাইকাসের কোনো শাখা নাই, ঠিক আছে? সাইকাসের কোনো শাখা থাকে না, ও হচ্ছে সাইকাস হচ্ছে একটা অশাখ, একটা অশাখ, ঠিক আছে? অশাখ একটা উদ্ভিদ, অশাখ উদ্ভিদ। আচ্ছা, এরপরে যেটা মনে রাখবা, সাইকাসের তো ওগুলো আমরা বলছি যে সাইকাসের কি থাকে, কচি পাতাটা কুণ্ডলিত থাকে, কচি কচি অবস্থায় ওরা এরকম পেঁচানো থাকে, নরমালি ওর পাতাটা কেমন এটাও বলা হয়েছে। তো এখানে একটা কথা আমরা বলে থাকি সাইকাসের ব্যাপারে, যে ও পাম উদ্ভিদের মতো খাড়া, পামের মতো খাড়া, খাড়া পামের মতো একদম খাড়া, আর ফার্নের মতো, ফার্নের মতো পাতা, ফার্নের মতো পাতা, মানে ওর পাতাগুলা কেমন ফার্ন উদ্ভিদের মতো, ফার্ন জাতীয় উদ্ভিদ, এই যে এরকম দুই পাশে পাতা থাকে, এগুলা ফার্ন উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে দেখো, ও একদিকে পামের মতো খাড়া, আবার এদিক দিয়ে ওর পাতাটা ফার্নের মতো। এ কারণে সাইকাসকে আমরা একটা কথা বলি যে সাইকাসকে কি বলা হয়? পাম ফার্ন বলা হয়। কি বলা হয় বলতো? পাম ফার্ন বলা হয়। এই জিনিসটা মনে রাখবা। তাহলে সাইকাসের ইয়ের কি, সাইকাসের নাম কি আরেকটা? সাইকাসকে আমরা কি বলতে পারি? সাইকাসকে আমরা পাম
ফার্ন বলতে পারি। তাহলে সাইকাসকে আমরা কি বলতে পারি বলতো? সাইকাসকে আমরা পাম ফার্ন বলতে পারি। হ্যাঁ, পিকচার দিয়ে দেখাইলে ভালো হইতো। কোনটা পিকচার? ওকে, এই যে পিকচার, উদ্ভিদগুলা প্র্যাকটিক্যালি, না না না, সাইকাস এখন আমি প্র্যাকটিক্যালি কোথা থেকে আনবো? প্র্যাকটিক্যালি দেখি, তুমি ছবি দেখো, ছবি দেখে আগে একটা বুঝো। সাইকাসকে আমি কেন প্র্যাকটিক্যালি করতে নিয়ে আসি? এ কেমন আবদার! এখন ধরো আমি উদাহরণ দিলাম বট গাছ, গাইজ বট গাছে অমুক মূল দেয়, আমি বট গাছ তুললাম, ছবি দেখাইতে পারি, এই যে ছবি দেখালাম এখানে, বুঝছো? আচ্ছা, ও কাউসার আহমেদ সে বলেছে ভাইয়া সরাসরি, ভাইয়া সরাসরি আপনি এনে দেখাইলে ভালো হইতো। ঠিক আছে গাইজ, তোমাদের জন্য আমি মাটি খুঁড়ে সাইকাসকে এনে আমি তোমাদেরকে দেখাবো। তোমাদের যখন একবীজপত্রী উদ্ভিদ পড়াবো, তোমাদেরকে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হিসেবে যে নারিকেল গাছ আছে, নারিকেল গাছ পুরাটাকে আমি তুলে এনে স্টুডিওতে নিয়ে এসে তোমাদেরকে পড়াবো। দ্বিবীজপত্রী উদ্ভিদের সময় কাঁঠাল গাছকে পুরাটা এনে পড়াবো। যখন আমি তোমাদেরকে ফল পড়াবো, ফল পড়ানোর সময় তোমাদেরকে সকল ফল এনে, ফলের পুরো বাগানটা এনে আমি তোমাদেরকে পড়াবো। যখন তোমাদেরকে অমরা বিন্যাস পড়াবো, তখন তোমাদেরকে সব উদ্ভিদের অমরাগুলাকে কেটে কেটে এনে টিস্যুতে করে এগুলাকে মাইক্রোস্কোপে বসায় তোমাদেরকে আমি অমরা বিন্যাস দেখাবো। তোমাদের যখন ঘাস উদ্ভিদ পড়ানো হবে, তোমাদেরকে তখন ঘাস পুরা এনে ঘাসের সবকিছু পড়ায় দিব। ঠিক আছে, আপনারা কি তাহলে খুশি হবেন? হ্যাঁ, এরকম কাজ অনেক জায়গায় টুকিটাকি একজন টিচার মনে হয় সব পড়ায়, এইসব হাবিজাবি আমার কাছে এসে বলে লাভ নেই। এইসব হাবিজাবি ভাই, ওটা আইনা পড়ান, এইসব টাইম ওয়েস্টের কাজ আমি করি না। যতটুকু লাগবে ততটুকু, যতটুকু যেমনে লাগবে, যত ভালোভাবে লাগবে এতটুকু। ওই ধরো এক বীজপত্রী পড়াইতে আমি যদি তোমারে এই দেখো এমনি 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 একটা এক বীজপত্রী এটাকে এমনি আছে, এত কিছু বুঝার কিছু নাই। সুন্দর করে ট্রিক দিয়ে এক বীজপত্রী ধরাই দিব, কনসেপ্টটা ক্লিয়ার করাই দিব, 10 মিনিটে বুঝে যাবে এক বীজপত্রী। তোমারে আমি এক বীজপত্রী, অনেকে আমি দেখছি, অনেকে না, খুব অল্প কিছু আমি টিচারকে দেখছি, এক বীজপত্রী সে পড়াবে, সে পুরা পারলে পুরা বাগান তুইলা নিয়ে এসে ওইখানে গিয়ে লাইভ করে দেখাইতে চায় যে ওই আমি এমনি দেখাইছি। ওই এক বীজপত্রী পড়াতে গিয়ে সে যে স্টুডেন্টের 40-50 মিনিট নষ্ট করছে, এটা তার হুশ নাই। তো এই কাজ আমি করবো না। মানে এইটার জন্য যদি আমার 10টা স্টুডেন্ট কম ভর্তি হয় হবে, দরকার নাই এইসব। এটা মানে কি, একটা স্টুডেন্টের আমি বললাম 40 মিনিট ধরে যদি আমি তার এক বীজপত্রী পড়াই, এই দেখো এমনি এমনি এই মূল উল্টায়, এটার কোনো লাভ আছে? এগুলি কোনো লাভ নাই। যতটুকু লাভ আছে, যতটুকু অ্যাডমিশনে লাগবে, যতটুকু আমার কনসেপ্ট বুঝতে লাগবে এতটুকু, বুঝছো? আচ্ছা, ওকে, আচ্ছা, বুঝছো? আচ্ছা, আহ আমাকে নোবেল দেওয়া দরকার না। মুসা হাসান মুসা একটা ভিডিওতে আপনি তো বলছিলেন না, কি বলছি, কতটুকু যেটা তোমাদের প্র্যাকটিক্যালে লাগবে। মানে কি প্র্যাকটিক্যালে লাগবে মানে বুঝছো কোনটুকু? মানে হচ্ছে যে ধরো জবা তোমাদের প্র্যাকটিক্যালে লাগে, জবার খুঁটিনাটি জিনিসগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, বুঝতে পারছো? এই খুঁটিনাটি গুলা তোমরা যদি বলো যে ভাই একবীজপত্রী উদ্ভিদ দেখান, সাইকাস দেখান, ভাই অমুক দেখান, তমুক দেখান, তাইলে তো হয় না, বুঝছো? এই কারণে তোমাদের এগুলো বললাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ওকে। হ্যাঁ, এরকম অনেক জায়গায় আছে যে প্র্যাকটিক্যাল কি এখন করব, প্র্যাকটিক্যাল এখন একটু শিখে রাখবো, আমি দেখাবো প্র্যাকটিক্যালের ব্যাপারটা, আমি দেখাবো। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, আজকে আমার গাল ব্যতীত কিছুই দেখা যায় না কেন?
ও এটা লাইটের সদস্য। আচ্ছা, সো আমি এটা সাইকাসকে আমরা কি বলি? পাম ফার্ন বলি। সাইকাসকে আমরা পাম ফার্ন বলি। এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ওর মূলের ব্যাপারে। সাইকাসের মূল, এই যে দেখো এটা হচ্ছে মূলটা একটু দেখতে কেমন যেন উঁচু নিচু। নর্মাল মূল আমরা কেমন দেখি, এই যে এরকম ধরো মূলগুলা এরকম থাকে না, লম্বা লম্বা। সাইকাসের মূলটা দেখি একটু কেমন জানি উঁচু 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 নিচু। তো সাধারণত ধরো এরকম সাইকাসের মূলটা একটু উঁচু, এই কেমন জানি এরকম থাকবে, হ্যাঁ একটু ঠিক আছে এরকম। তো এটা হচ্ছে সাইকাসের মূল। তো সাইকাসে প্রধানত কোনটা থাকে? আমরা বলে থাকি প্রধান মূল। সাইকাসে মূলত কি থাকে বলতো? প্রধান মূল থাকে। তাহলে সাইকাসে কি থাকে? প্রধান মূল থাকে। সাইকাসে থাকে কি? প্রধান মূল। এই প্রধান মূলে, হ্যাঁ প্রধান মূলের জায়গায় ওইখানে কিছু ব্যাকটেরিয়া আক্রমণ করে। কি কি ব্যাকটেরিয়া আক্রমণ করে? আমরা বলে থাকি নস্টক আর হচ্ছে অ্যানাবেইনা। নস্টক এবং অ্যানাবেইনা এই দুইটা ব্যাকটেরিয়া এই প্রধান মূলকে যখন আক্রমণ করে তখন প্রধান মূলের আকৃতি পাল্টায় যায়। প্রধান মূলের আকৃতি পাল্টায় একটু এরকম উঁচু নিচু হয়ে যায়। এই মূলটাকেই বলা হয় কোরালয়েড মূল। যেহেতু এটা দেখতে কোরালের মতো, এই কারণে এটার নাম হয়ে গেছে কি? কোরালয়েড মূল। কি বলছে এটাকে? কোরালয়েড মূল। অথবা অথবা আমরা এটাকে বলে থাকি রুট টিউবারকল। রুট টিউবারকল। আচ্ছা, তাহলে কোরালয়েড মূল অথবা রুট টিউবারকল। তাহলে প্রধান মূল এইটা যখন একটু নস্টক অ্যানাবেইনা এই দুইটা ব্যাকটেরিয়া দিয়ে একটু প্রধান মূলটা পাল্টায় যায়, প্রধান মূলের আকৃতিটা পাল্টায় যায়, তখন এই মূলটাকে আমরা বলে থাকি কোরালয়েড মূল। কোরালয়েড মূল বা রুট টিউবারকল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কাউসার আহমেদ বলছে আপনারা এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজে আসবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। দেখা হবে। আচ্ছা, প্র্যাকটিস শিট কুরিয়ার করে এতজনকে যদি সবগুলো প্র্যাকটিস শিট দেই, হয় না আসলে, বুঝতে পারছো? কুরিয়ার করে আমরা তো প্র্যাকটিস শিট দিব, তোমরা যদি লাগে তোমরা প্রিন্ট করে নিতে পারো, বাট প্র্যাকটিস শিট কুরিয়ারে এটা দিতে গেলে তুমি বুঝতেছো 1000 টাকা চলে যাবে খালি তোমাদের প্র্যাকটিস শিটের কুরিয়ারে, আরো বেশি যাবে। একটু তো বুঝে বুঝো, মানে কিছু জিনিস তো বুঝে বলা উচিত, তাই না? তোমরা ধরো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো যদি সবগুলো চ্যাপ্টারের তোমাদের প্র্যাকটিস শিট প্রিন্ট করে তোমাদেরকে কুরিয়ার করি, এখানেই চলে যাবে 1000 আরো বেশি, বুঝতে পারছো? তো এটা তো তোমাদের কোর্স ফি যেটা, তার প্রায় পুরোটাই চলে যাবে ওইখানে। আচ্ছা, এইটা আমরা তোমাদেরকে প্রিন্ট মানে কপি দিব, মানে টাইপ করা কপিটা দিব, হ্যাঁ এটাই আমরা দিব। তারপরে হচ্ছে গিয়ে তোমরা করবা। আচ্ছা, তাহলে আমরা কোরালয়েড মূল অথবা রুট টিউবারকল এই জিনিসটা বলা হয়। তাহলে সাইকাসের মূলটা কেমন? কোরালয়েড মূল অথবা রুট টিউবারকল। আচ্ছা, এটা তো কোন ব্যাকটেরিয়ার কারণে এমন হয়েছে? নস্টক অ্যানাবেইনা এই দুইটা ব্যাকটেরিয়ার কারণে মূলত ওর মূলটা এরকম আকৃতি পাল্টায় গেছে, এই আকৃতি হয়ে গেছে, এটাকে বলা হয় কোরালয়েড মূল। এখন আসো, জীবন্ত জীবাশ্ম মানে কি? জীবন্ত জীবাশ্ম মানে উদ্ভিদ, মানে বাকি সদস্যরা জীবাশ্ম হলেও, জীবাশ্ম হয়ে গেলেও, কি বলছে? বাকি সদস্যরা জীবাশ্ম হয়ে গেলেও নিজে নিজে জীবিত। বাকি সদস্য একদম জীবাশ্ম হয়ে গেছে কিন্তু নিজে জীবিত আছে, এইটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। কি বলা হচ্ছে? জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে? জীবন্ত জীবাশ্ম তার মানে বাকি সদস্যরা জীবাশ্ম কিন্তু সে নিজে এখনো জীবিত, ঠিক আছে? এই কথাটা বলছে, নিজে জীবিত, এটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এখন সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম কেন? কারণ সাইকাস যেই বর্গের, অর্থাৎ সাইকাডেলস, কোন বর্গ? সাইকাডেলস বর্গের।
তাহলে এই দেখো সাইকাস হচ্ছে সাইকাডেলস বর্গের, যেই বর্গের মধ্যে সাইকাস এখনো জীবিত আছে। সাইকাস জীবিত, বাকি সবাই মরে গেছে, মরে ভূত হয়ে গেছে। সো এই কারণে ওকে আমরা কি বলি? জীবন্ত জীবাশ্ম। তাহলে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? এখন তাহলে তুমি সুন্দর করে তোমাদের এটা খ নাম্বারে এগুলো আসে যে কি বলা হয়, তো আমরা বলবো কি যে সাইকাস জীবিত। কেন জীবিত? কারণ মানে সাইকাস জীবিত এবং ওকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? কারণ ও সাইকাডেলস বর্গের অন্তর্গত। সাইকাডেলস বর্গের বাকি সদস্যরা জীবাশ্ম হয়ে গেলেও সাইকাস এখনো জীবিত, এ কারণে সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। হ্যাঁ, আচ্ছা। আর শোনো, তোমাদের পাওয়ার প্লে যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে আমাদের এরপরে বায়োবসের ক্লাসগুলা বিকালে হবে, বুঝতে পারছো? পাওয়ার প্লে শুরু হয়ে গেলে বিকালে, পাওয়ার প্লে তো 10 তারিখ, তার আগ পর্যন্ত তোমাদের এটা মানে সন্ধ্যা, পাওয়ার প্লে শুরু হয়ে গেলে এটা বিকালে হয়ে যাবে, এটা একটু মাথায় রাখো আগে থেকে। আচ্ছা আচ্ছা, দেখো এবার আসো সাইকাস ও ফার্নের সদস্য মানে সাদৃশ্য, সরি, সাইকাস আর ফার্ন, এটা হচ্ছে একটা ফার্ন উদ্ভিদ। ফার্ন মানে হচ্ছে, ফার্ন কারা? টেরিডোফাইটা। টেরিডোফাইটা এদেরকে বলা হয় ফার্ন, এই উদ্ভিদগুলোকে। তাহলে টেরিডোফাইটা উদ্ভিদগুলোকেই আমরা ফার্ন উদ্ভিদ বলে থাকি। তো এটা হচ্ছে একটা ফার্ন, আর ফার্নের সাথে কি কি মিল আছে চলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে নাম্বার ওয়ান, ওরা উভয়ই স্পোরোফাইট। উভয়ই স্পোরোফাইট মানে ওদের মূল, কাণ্ড, পাতা এগুলো আছে। মানে কি বলছে? উভয়ই স্পোরোফাইট মানে ওদের সবই আছে, মূল, কাণ্ড, পাতা এগুলা আছে, ঠিক আছে, সব আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি বলছে? ওদের পাতা পক্ষল যৌগিক, অর্থাৎ দুই পাশেই পাতা আছে। দেখো দুই পাশেই পাতা আছে, তার মানে ওদের পাতাটা কেমন? পাতাটা হচ্ছে আমরা বলে থাকি পক্ষল যৌগিক, অর্থাৎ উভয় পাশেই পাতা থাকে, পক্ষল যৌগিক, রাইট? পাতা পক্ষল যৌগিক। 3 নম্বর পয়েন্টে কি বলছে? 3 নম্বর পয়েন্টে বলছে, আচ্ছা পাতা পক্ষল যৌগিক, উভয়ই স্পোরোফাইট, পাতা পক্ষল যৌগিক। এরপরে কি 3 নম্বর পয়েন্টে বলছে? এদের কচি পাতা কুণ্ডলিত থাকে। কচি পাতা কেমন থাকে? উভয়েরই কচি পাতা কুণ্ডলিত। এটাকে আমরা কি বলি? ওই যে একটু আগে আমরা লিখছিলাম তখন, সার্সিনেট ভার্নেশন। কি বলা হয়? সার্সিনেট ভার্নেশন, সার্সিনেট ভার্নেশন। আচ্ছা, 4 নম্বরে কি বলছে দেখো? 4 নম্বরে বলছে যে এদের শুক্রাণু বহু ফ্লাজেলা। উভয়েরই শুক্রাণু কেমন? বহু ফ্লাজেলা যুক্ত। বহু ফ্লাজেলা মানে ওদের শুক্রাণুগুলোতে অনেক ফ্লাজেলা থাকে, বহু ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, এই কথাটা বলছে, ওদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। এবং 5 নম্বর পয়েন্টে আমাকে কি বলছে দেখো? আমাকে 5 নম্বর পয়েন্টে বলছে এদের অসম আকৃতির যৌনুক্রম। ওই যে আমরা পড়ছিলাম মনে আছে যে ডিপ্লয়েড দশা আর হ্যাপ্লয়েড দশা যদি অসমান হয়, সমান না হয়, তাহলে এটাকে আমরা বলি অসম আকৃতির যৌনুক্রম। অসম আকৃতির যৌনুক্রম বিদ্যমান। ওকে, অসম আকৃতির, ওকে। হ্যাঁ, মুসা হাসান বলছে যে এগুলো দেখছি, দেখছো না? হ্যাঁ, এগুলো কিন্তু ওই যে দেখবা রাস্তার ধারে এগুলো অনেক থাকে, ওয়ালের এখানে জন্মায়, বা রাস্তার পাশে পাশে দেখবা ঘাসের উপর এগুলো এমনি জন্মায় আছে, এগুলো কিন্তু বহুত আছে, দেখছো না? এগুলা আমরা তো ছোটবেলায় অনেক দেখছি। ওকে, আচ্ছা। সালমান ফার্সি সে বলছে ধানমন্ডি আইডিয়াল কলেজে আসেন। তুমি পারলে ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে এসে, হাসপাতালে এসে দেখা করে যাও সকাল মানে দুপুর 2টার 1টার মধ্যে। হ্যাঁ, 1টার মধ্যে। কারো যদি খুব ভাইয়া একজন বলে যে ভাইয়া আমাদের এই কলেজে আসেন না ভাইয়া, ওইখানে আসেন না ভাইয়া, এখানে আসেন না, তা আমি এখন আর কি বলবো? ভাইয়া আমার পক্ষে তো এত জায়গায় আসা সম্ভব না। তো তোমরা পারলে ওই যে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের 701 নম্বর ওয়ার্ডে আইসো। ওইখানে এসে বইলো ডাক্তার হৃদয় বা এরকম, বা 701 বা 701 নম্বর, ওইদিকে আসলেই আস্তে আস্তে হয়তো কাউরে না কাউরে বললে খুঁজে খুঁজে পাইতেও পারো, এই আর কি। আচ্ছা,
একজন বলছে তাসিন 2 দিন গেছি আপনাকে পাই নাই। আচ্ছা, আরে ওইটা আছে ভাই, আপনার লাইটিং এর জন্য আপনার আজকে কালো দেখাইতেছে কেন? তো তো সমস্যা কি? আমার কালো দেখাইলে সমস্যা কি? তুমি পড়া দেখো, এই পড়া দেখা যায় তো, এই যে বহু ফ্লাজেলা যুক্ত আকৃতির জন্য। ওকে, কেন দেখা যাচ্ছে? ফার্স্ট অফ অল হয়তো একটু লাইটিং, অথবা আমার কাল মানে শার্টটা কালো, এই কারণে রিফ্লেক্ট হচ্ছে না কিছু। এটা হচ্ছে একটা অন্যতম কারণ, শার্টটা কালো। আচ্ছা, ওকে, তাহলে এটা সাইকাসের কি শ্রেণীবিন্যাস পড়তে হবে এরকম কিছু কিনা? না, সাইকাসের কিছু শ্রেণীবিন্যাস এগুলা কিছু লাগবে না, ওগুলা বাদ। আচ্ছা, আসো এরপরে সাইকাসের জনন। এই তো এবার আমরা আসি মেইন বেসিকে। হ্যাঁ, এগুলো আমাদের একটু শিখতে হবে। সাইকাসের জনন তো এই যে এটা হচ্ছে একটা স্ট্রোবিলাস। এই ছবিটা কি? এটা হচ্ছে একটা স্ট্রোবিলাস। ওই যে আমরা বারবার বলতেছিলাম স্ট্রোবিলাস থাকে একটা লম্বা, এটা হচ্ছে সেই স্ট্রোবিলাস। এই যে এই গঠনটা হচ্ছে স্ট্রোবিলাস, স্ট্রোবিলাস, ঠিক আছে এটা। এখন আসো, তো সাইকাসের জননের মধ্যে আমরা দুইটা, একটা হচ্ছে কি কি দেখো তো। সাইকাসের জননের মধ্যে আমরা যেটা বলি, একটা হচ্ছে যে কই গেল, যৌন, একটা হচ্ছে অযৌন, ঠিক আছে? একটা হচ্ছে যৌন জনন আর একটা কি অযৌন জনন। আচ্ছা, তো এই যে অযৌন জনন, এই অযৌন জনন কিভাবে হয় সাইকাসে? ওর নিচের থেকে মুকুল বের হয়। কি হয়? মুকুল, মুকুল বের হয়। এই মুকুল থেকে নতুন সাইকাস হতে পারে, মুকুল বের হয়। আচ্ছা, এই মুকুলটা কোন মাসে হয়? এটা হচ্ছে মার্চ এপ্রিল। কোন মাসে? মনে রাখো, মার্চ এপ্রিল, ঠিক আছে? মার্চ এপ্রিল মাসে এটা হয়। আচ্ছা, তাহলে মুকুলটা কখন হয়? মার্চ এপ্রিল মাসে। ওর মার্চ এপ্রিল মাসে সাধারণত এই মুকুল হয়। আচ্ছা, গেল। এবার আসি আমরা এই যৌন জননের। যৌন জননের এখানে কি বলছে দেখো তো। যৌন জননের এখানে আমাকে কি কি বলছে আমরা একটু জেনে নিই। তাহলে প্রথমত এই যৌন জননের এখানে এটা হচ্ছে যে তোমার এখানে দুই রকম আছে, তাই না? একটা হচ্ছে পুং জনন, পুং জনন, আর একটা হচ্ছে স্ত্রী জনন। একটা কি পুং জনন আর একটা কি স্ত্রী জনন, ঠিক আছে? পুং জননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র। তাহলে এই যে পুং জননতন্ত্র আর স্ত্রী জননতন্ত্র, এগুলা নিয়েই আমরা আজকে শিখবো, জানবো। এই পুং জননতন্ত্র এইটাকে ওর এখানে এটাকে বলা হয় যে এখানে কি থাকে, স্ট্রোবিলাস থাকে, তারপরে এখানে ধাপে ধাপে অনেক কিছু। তো এটা আমরা আস্তে আস্তে জানবো। তো এখানে পুং জননের ভিতরে থাকে পুং রেণু পত্র, আর স্ত্রী জননের মধ্যে এখানে স্ত্রী রেণুপত্র, ঠিক আছে? স্ত্রী রেণুপত্র। আচ্ছা, তো আমরা এখন এই পুং রেণুপত্র মানে পুং জননের এইটা আগে জানবো, তারপরে স্ত্রী জননের এটা জানবো, ঠিক আছে? এই দুইটা আগে আগে এটা জেনে নেই। তো আসো, তো আমাকে প্রথমে কি বলছে এইখানে যৌন জননে মানে পুং, প্রথমে আসি এটা হচ্ছে পুং জনন। আচ্ছা, তো পুং জননে আমরা দেখছিলাম কি থাকে বলতো, স্ট্রোবিলাস থাকে, তাই না? আসো, এই যে দেখো, এটা একটা স্ট্রোবিলাস, এটা এটা কি একটা স্ট্রোবিলাস। এই স্ট্রোবিলাসের ভিতরে আমার কি থাকে? এই স্ট্রোবিলাসের ভিতরে আমার এরকম একটা পুং রেণুপত্র থাকে। এই স্ট্রোবিলাসের ভিতরে আমার কি থাকে? পুং রেণুপত্র, পুং রেণুপত্র থাকে। আচ্ছা, ভালো কথা। এই যে এইগুলো হচ্ছে একটা পুং রেণুপত্র, দেখো পুং রেণু পত্র। এইগুলো একটা পুং রেণুপত্র। আর এই জিনিসটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি স্ট্রোবিলাস, স্ট্রোবিলাস। স্ট্রোবিলাসের ভিতরে এরকম পুং রেণুপত্র থাকে। কি থাকে? এরকম পুং রেণুপত্র।
এই পুংরেণুপত্র খেয়াল করো, এই পুংরেণুপত্রের এইখানে আমার কি আছে, তাহলে এটা তো পুংরেণুপত্র, তাহলে আমরা এখন একটা পুংরেণুপত্রের ছবি দেখি। এই তাহলে আমরা একটা পুংরেণুপত্রের ছবিটা এখানে দেখলাম। এখানে দেখার পরে এই যে সরু মাথাটা, এই মাথাটাকে আমরা কি বলি বলতো? এই সরু মাথাকে আমরা বলে থাকি অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস, ঠিক আছে, এটাকে কি বলি? অ্যাপোফাইসিস। আচ্ছা, তাহলে এই সরু মাথাকে বলা হয় অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস। আর এই দিকের এই অংশটাকে, এইটাকে বলা হয় কি? এখানে দেখো, এটা হচ্ছে সোরাস। সোরাস, এই যে এরকম থাকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সোরাস। তাহলে এই জিনিসটা হচ্ছে একটা সোরাস, এটার নাম কি? সোরাস। ওকে, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে একটা পুংরেণুপত্র। এই পুংরেণুপত্রের উপরের চিকন মাথাটাকে বলা হয় অ্যাপোফাইসিস, আর ভিতরের গঠনের এটাকে বলা হয় সোরাস। কি বলা হয়? সোরাস। আচ্ছা, এখন এই সোরাস গুলা, এই সোরাস এইটা কি দিয়ে গঠিত দেখো, এইরকম, এই যে এই এই তাহলে দেখো আমার এইখানের এইগুলা হচ্ছে এক একটা স্পোরাঞ্জিয়াম। তাহলে এগুলো কি বলা হয়? 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম মিলে এটা তৈরি হয়েছে। কয়টা? 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম মিলে, 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম মিলে এটা তৈরি হয়েছে। তাহলে 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম মিলে একটা সোরাস। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম মিলে একটা সোরাস হয়েছে, এটা হচ্ছে সেই সোরাস। ওকে, ভালো কথা। এখন এই সোরাস যেটা 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম, এই এক একটা স্পোরাঞ্জিয়ামে, এই একটা স্পোরাঞ্জিয়ামে কি থাকে? স্পোর মাতৃকোষ থাকে। খেয়াল করো, কি থাকবে? স্পোর মাতৃকোষ। আচ্ছা, এই স্পোর মাতৃকোষ, তার মানে স্পোরাঞ্জিয়ামের ভিতরে, ধরো এর ভিতরে একটা স্পোর মাতৃকোষ আছে। এই স্পোর মাতৃকোষ মায়োসিস বিভাজনের মাধ্যমে, কোন বিভাজন? মায়োসিস বিভাজনের মাধ্যমে ও কিসে পরিণত হবে? ও হ্যাপ্লয়েড, ও হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড স্পোরে পরিণত হবে। স্পোর, হ্যাপ্লয়েড স্পোর। তার মানে দেখো, এই যে আমরা বড় থেকে ধীরে ধীরে ছোটতে আসছি, বড় থেকে ধীরে ধীরে ফাইনালি আমি কি পেলাম? হ্যাপ্লয়েড স্পোর, বা এটাকে আমরা বলি হচ্ছে ওর শুক্রাণু। আচ্ছা, তো আমরা আবার আসো, দেখো পুংজনন কিভাবে তার শুক্রাণুটা তৈরি হইলো। তো প্রথমে এরকম একটা লম্বা স্ট্রোবিলাস থাকে। স্ট্রোবিলাস, এই স্ট্রোবিলাসের ভিতরে কি আছে? পুংরেণুপত্র। তাহলে এই একটা পুংরেণুপত্রকে আমরা এখানে এঁকে দেখলাম যে এটাতে কি আছে, কি জিনিস। তো এই পুংরেণুপত্রের এই সরু মাথাটাকে বলা হয় অ্যাপোফাইসিস। কি বলা হচ্ছে? অ্যাপোফাইসিস। এই ওর ভিতরে আমার এরকম কি থাকে? সোরাস থাকে। সোরাস, এই যে সোরাস। আচ্ছা, এই সোরাস থাকবে। এই সোরাসের ভিতরে আমার এরকম কি আছে? এগুলার ভিতরে স্পোর মাতৃকোষ আছে। কি আছে? স্পোর মাতৃকোষ। এই সরি, সোরাসটা 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম নিয়ে তৈরি। এই যে এরকম দেখো, এটা একটা স্পোরাঞ্জিয়াম, এটা একটা স্পোরাঞ্জিয়াম, এটা একটা স্পোরাঞ্জিয়াম। এখন প্রতিটা স্পোরাঞ্জিয়ামের ভিতরে আমার আছে কি? স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ। এই মাতৃকোষে কি হবে? মায়োসিস বিভাজন হবে। কি হবে? মায়োসিস। হ্যাঁ, এই চিত্রটাকে আঁকতে হবে, অবশ্যই আঁকবা, অবশ্যই সুন্দর করে আঁকবা। রিটেনে আসলে, মানে সিকিউতে আসলে অবশ্যই আঁকতে হবে। অবশ্যই। এই বিজয় মন্ডল বলে যে নো, তুমি কি জানো এটা আঁকতে হবে কি হবে না? অবশ্যই আঁকবা, সবাই এটা আঁকবা। মানে যদি তোমার সিকিউতে আসে অবশ্যই এটা আঁকতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমার এইখান থেকে আমার ফাইনালি শুক্রাণু তৈরি হইলো। সবাই এইটুকু ক্লিয়ার কিনা? আমাদের আর বেশিক্ষণ ক্লাস হবে না, 10 মিনিট আছে।
ভাইয়া জুওলজি অনেক গ্যাপ, তো কেন জুওলজি অনেক গ্যাপ? জুওলজির তো অনেক ক্লাস হয়ে গিয়েছে ভাইয়া, রক্ত সংবহন বাকি আর প্রথম অধ্যায়ের ওইটা মেন বাকি, মানে মেজরিটি ক্লাস তো হয়েই গেছে। তাহলে ক্লাসগুলো করেন, করে একটু সময় দেন। তাহলে আমরা পুং জননের ব্যাপারটা ক্লিয়ার, যে কিভাবে ভাইয়া শুক্রাণু হইল। স্ট্রোবিলাস, স্ট্রোবিলাসের ভিতরে পুং রেণুপত্র, পুং রেণুপত্রের ভিতরে সোরাস, সোরাসের ভিতরে স্পোরাঞ্জিয়াম, এই যে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ, এরপরে স্পোর, এরপরে স্পোর। ঠিক আছে, সিম্পল। ক্লিয়ার সবাই? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, গুড। এবার আসো স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্রের এইখানে ওকে কি বলছে দেখো, স্ত্রী জননতন্ত্রের এই জায়গায় আমাকে বলছে যে ওর এই যে স্ত্রী জননতন্ত্রের পোর্শনে এখানে কি কি আছে। তো চলো আমরা একটু এই জিনিসটা নিয়ে আলোচনা করি। তো ওর গঠনে একটা স্ত্রী রেণুপত্র, একটা স্ত্রী রেণুপত্র দেখতে কেমন হয়, চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। স্ত্রী রেণুপত্র, তাহলে স্ত্রী রেণুপত্রর গঠনে আমরা এরকম ভাবে দেখি যে এই আছে এরকম, এই আচ্ছা। তো এইখানে দেখো কি বলছে, এই জায়গাটায় এটা হচ্ছে কি, এটা ডিম্বক, এটা কি ডিম্বক, এই যে এটা ডিম্বক, হলুদ অংশ, এইটা হচ্ছে তার ডিম্বক, যেটা কিনা নগ্ন অবস্থায় আছে, মানে এখানে কোনো আর গর্ভাশয় এগুলা কিছু নাই, ডিম্বক। আর এই যে উপরের দিকের এরকম একটু অঞ্চলটা, এইটাকে বলা হয় পিনিউল। এই অংশটাকে কি বলা হয় বলতো? পিনিউল। তাহলে এটাকে বলা হয় পিনিউল। তাহলে নিচের এই গোল অংশটাকে ডিম্বক আর উপরের এই অংশটাকে বলা হয় পিনিউল, পিনিউল। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা স্ত্রী রেণুপত্রের ছবি। কিসের ছবি? স্ত্রী রেণুপত্রের ছবি, যেখানে আমার একটা ডিম্বক আছে, একটা পিনিউল আছে। ঠিক আছে, একটা পিনিউল আছে। ওকে, ফাইন। এখন আসো, এই যে পিনিউল বা এই যে ডিম্বক, এইটুকুই তো। এখন এই ডিম্বকের ভিতরে কি আছে বলতো? এই ডিম্বকের ভিতরে একটা কি আছে? স্ত্রী রেণু, স্ত্রী রেণু মাতৃকোষ। কি আছে বলতো? স্ত্রী রেণু মাতৃকোষ। আচ্ছা, তো মাতৃকোষ কেমন? ডিপ্লয়েড। ওকে, ভালো কথা। স্ত্রী রেণু মাতৃকোষ, এই স্ত্রী রেণু মাতৃকোষে কি হবে? মায়োসিস বিভাজন হবে। এখন যদি এখানে মায়োসিস বিভাজন হয়, তাহলে এটা কিসে পরিণত হবে বলতো? এটা পরিণত হবে স্ত্রী রেণুতে, মানে হ্যাপ্লয়েড হয়ে গেল। কেমন হয়ে গেল সেটা? হ্যাপ্লয়েড হয়ে গেল, তাই তো? স্ত্রী রেণু। এখন এই স্ত্রী রেণু এরপরে কিসে পরিণত হবে? সে পরিণত হয় আর্কিগোনিয়া। মনে আছে আমরা নগ্নবীজিতে পড়ছিলাম যে ওদের আর্কিগোনিয়া তৈরি হয়। এই যে স্ত্রী রেণুটা, এটা কিসে পরিণত হবে? আর্কিগোনিয়া তৈরি হবে। আর্কিগোনিয়া তৈরি। তো আর্কিগোনিয়ার ছবিটা কি মনে আছে? আর্কিগোনিয়ার ছবিটা এই যে এরকম একটা গঠন ছিল, এখানে তোমার ডিম্বাণুটা তৈরি হয়, এই জায়গায় এরকম একটা গঠন, আর্কিগোনিয়া। এই আর্কিগোনিয়া তৈরি এবং এরপরেই ডিম্বাণু সৃষ্টি। তাহলে আর্কিগোনিয়ার ভিতরে কি হবে? ডিম্বাণু সৃষ্টি হয়, রাইট? এই কথাটুকু বলছে। তাহলে আমার দেখো একদম সিস্টেমেটিক্যালি যদি আমরা যাই, তাহলে ওর এখানে ডিম্বকটা থাকে, এই ডিম্বকের ভিতরে মাতৃকোষ, এই মাতৃকোষে মায়োসিস বিভাজন হয়, তারপরে সেখানে কি হয়? স্ত্রী রেণু তৈরি হয়, স্ত্রী রেণু থেকে এটা আর্কিগোনিয়াম তৈরি হয়, একটা গঠন তৈরি করে। এই আর্কিগোনিয়ামটা তারপরে ডিম্বাণুতে পরিণত হয়, মানে আর্কিগোনিয়ামের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। এভাবে করে এই উদ্ভিদের ভিতরে আমার ডিম্বাণু তৈরি হচ্ছে।
ওর এখানে ডিম্বাণু আর ওর ওই দিক থেকে শুক্রাণু, শুক্রাণু ডিম্বাণু মিলে নিষেক হবে, মানে বায়ু পরাগায়ন হবে, ওদের তো বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়, তাহলে শুক্রাণুটা আসবে এসে ডিম্বাণুকে নিষেক করবে, জাইগোট হবে, জাইগোট থেকে নতুন উদ্ভিদ হবে, এতটুকুই। তাহলে ওদের আবার নতুন উদ্ভিদ হয়ে গেল। এইটা হচ্ছে তার যৌন জননের পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে তার যৌন জননের পার্ট, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ঘাস ফড়িং হবে হবে হবে, সামনেই হবে আস্তে। তাহলে আমরা এটা ডান সবাই। ওকে, এটা হয়ে গেছে। তাহলে ডিম্বাণু সৃষ্টি আমার এটা হলো। এবং সাইকাসের গুরুত্ব, সাইকাসের গুরুত্ব, তো আসো সাইকাসের গুরুত্বগুলো আমরা শিখে নেই। এগুলো আমাদের এমসিকিউ বা অ্যাডমিশন, এইচএসসি প্লাস অ্যাডমিশনে এটা অনেক আসে, এইসব গুরুত্বগুলো থেকে আমাদের প্রশ্ন আসে, তো আমরা দেখে নিই। হ্যাঁ, তো দেখো প্রথমেই বলা হচ্ছে সাইকাস সার্সিনালিস, সাইকাস সার্সিনালিস, সার্সিনালিস। তো সাইকাস সার্সিনালিস বললে কি বলবো, কিসের কথা? সাইকাস সার্সিনালিস এটা চর্মরোগ, কিসের জন্য? এটা চর্মরোগ ও পাকস্থলীর পীড়া, পাকস্থলীর পীড়া। তাহলে দেখো আমার সাইকাস সার্সিনালিস কিসে ব্যবহৃত হয়? এটা চর্মরোগ ও পাকস্থলীর পীড়া, চর্মরোগ ও পাকস্থলীর পীড়া, এইটাতে আমার সাইকাস সার্সিনালিস ব্যবহৃত হয়। তার মানে এই যে চর্মরোগ, চর্মরোগ, সার্সিনালিস, এটাতে। আবার সার্সিনালিস আমার আরেকটা কাজে ব্যয় হয়, সেটা কি? সেটা হচ্ছে যে বার্লি তৈরিতে, বার্লি তৈরি করতে। হ্যাঁ, বার্লি খাদ্য, এটা একটা বার্লি তৈরিতে, এখানেও সার্সিনালিসের একটা ব্যবহার। ওকে, এগুলো আসবে, এগুলো আসবে যে এটা কোথায়, এটা কোথায়। আচ্ছা, তারপরে সাইকাস রিভোলুটা, সাইকাস রিভোলুটা, সাইকাস রিভোলুটা। তাহলে সাইকাস রিভোলুটা কিসে? সাইকাস রিভোলুটার যে বীজ, এই বীজটা খাদ্য হিসেবে, বীজটা কি হিসেবে? খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ওর বীজটা কি হিসেবে ব্যবহৃত হবে? খাদ্য হিসেবে ওর বীজ ব্যবহৃত হবে। আচ্ছা, তারপরে বলছে সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা। ওকে, তাহলে সাইকাস পেকটিনাটা জিনিসটা কি? খেয়াল করো, সাইকাস পেকটিনাটা মানে পেকটিনাটা পাতা, তাহলে এটা কি? ওর পাতা। তাহলে সাইকাস পেকটিনাটার পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে? সবজি হিসেবে। এই সাইকাস সার্সিনালিস, সাইকাস রিভোলুটা, সাইকাস পেকটিনাটা, এই তিনটা, তাহলে এক একটার এক একটা। তাহলে সাইকাস পেকটিনাটা, পেকটিনাটা পাতা, পাতাতে পেকটিনাটার পাতা ব্যবহৃত হয়। পাতা কি? পাতাকে রান্না করে কেউ খায়? শরবত খাবে? সবজি হিসেবে খাবে, তাই না? হ্যাঁ, আর কি গনিয়া মানে কি আমরা স্ত্রী জননাঙ্গ বলতে পারি? হ্যাঁ, পারি। মুসানা বেগম বলছে শর্ট সিলেবাস ছাড়া আর কিছু পড়াবেন না। আমি বারবার বলছি শর্ট সিলেবাসেরই কোর্স এটা। হ্যাঁ, মেইনলি এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের এইচএসসি ভিত্তিক একটা কোর্স। তারপরেও আমি এখানে বেসিক অ্যাডমিশনের যা যাই যেমন জিনিস, এটা কিন্তু আমার পড়ানোর দরকার ছিল না। এইচএসসি তে সৃজনশীল এটা আসবে না, কিন্তু এটা অ্যাডমিশনে আসতে পারে। এই কারণে তোমাদেরকে এটা পড়াইলাম যে এটা সুন্দর করে গুছায় এমনি পড়বা, যে এটা কোনটাতে কিসে ব্যবহৃত হয়, এগুলা তো এগুলো পড়াইছি। এরপরেও তোমাদেরকে আমি এটা বলছি যে বোনাস হিসেবে ফুল সিলেবাসের ওয়ান শট ক্লাস, মানে ওগুলার থেকে এইটা এটা পড়তে হবে, এইটা এমনি বুঝা, মানে ওয়ান শট একটা ক্লাস, মানে ওইখানে আবার এমনি তোমার ধরে ধরে লাইন বাই লাইন ওইটা না, বুঝতে পারছো? সো এটা তো 24-এর, আমি তো এটা বলছিলাম যে 24-এর শর্ট সিলেবাস। তারপরেও যারা একটু চায় যে ভাই আমার একটু আগে থেকে একটু রেডি হতে চাই, তাদের জন্য আমি এরকম ওয়ান শট ক্লাস এটা প্রোভাইড করব, এই কথাটাই বলা, আর কিছু না। আচ্ছা, সব বুঝতে পারছো মোটামুটি? হ্যাঁ, তাহলে আমাদের এই জিনিসটুকু কি ক্লিয়ার সবার? সবাই আশা করি এটা এখন বুঝতে পারছি, তাই না? এটা এখন সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো আবৃতবীজীর বৈশিষ্ট্য এইটুকু পর্যন্ত আজকে আমরা আসবো। আবৃতবীজীর বৈশিষ্ট্যটা আমরা শিখে নেই। তাহলে মোটামুটি দেখো আবৃতবীজীর বৈশিষ্ট্য নগ্নবীজের উল্টা।
তাই না? নগ্ন বীজির উল্টা জিনিস, মানে আবৃত বীজিতে মনে রাখবা আছে, আতে আছে, সবই আছে। আবৃত বীজ উদ্ভিদ ওরা স্পোরোফাইটিক। কেমন ওরা? স্পোরোফাইট, মানে মূল, কাণ্ড, পাতা এগুলো সব আছে, ভালো কথা, স্পোরোফাইট। তারপরে বলছে কি ওদের গর্ভাশয় আছে, ওদের গর্ভাশয় এগুলো আছে। তো গর্ভাশয় যেহেতু আছে তার মানে ওদের ফলও থাকে। কি থাকবে? এদের ফল থাকবে, ফল থাকে, তাই না? ওদের ফল হয়, গর্ভাশয় যেহেতু আছে তার মানে এদের ফল হয়। আচ্ছা, এরপরে কি বলছে? এদের ভেসেল কোষ ও সঙ্গী কোষ আছে, ভেসেল ও সঙ্গী কোষ এগুলা আছে, সঙ্গী কোষ আছে। ওকে, ঠিক আছে, এটাও বুঝলাম। 5 নাম্বার কি বলছে? ওদের দ্বিনিষেক হয়, ওদের দ্বিনিষেক হয়। ওকে, তাহলে ওদের দ্বিনিষেক মানে এগুলা ঘটে। ওদের আর্কিগোনিয়া নাই, এটা মনে রাখবা। আর্কিগোনিয়া শুধুমাত্র নগ্নবীজি। এই আর্কিগোনিয়া জিনিসটা, ওই যে স্ত্রী জননাঙ্গ, এটা শুধুমাত্র নগ্নবীজি, ঠিক আছে? তাহলে ওর এখানে আমরা মনে রাখবো আর্কিগোনিয়া নেই, আর্কিগোনিয়া ওর নাই। বুঝতে পারছো? এটা ওর নাই। ওকে, তাহলে আর্কিগোনিয়া নাই, এগুলা নাই, এই পয়েন্টগুলা। আচ্ছা, ওদের আচ্ছা দ্বিনিষেক তো হয়, যার কারণে ওদের শস্যটা কেমন হবে? ওদের শস্য কিন্তু ট্রিপ্লয়েড। ওদের শস্য কেমন? ট্রিপ্লয়েড। ওই যে ওদের তো দ্বিনিষেক হয়, তাহলে ওদেরটা কেমন? ট্রিপ্লয়েড। এই যে 3n, রাইট? ওদেরটা কেমন? ট্রিপ্লয়েড হবে। আচ্ছা, ওদের সুস্পষ্ট জনুক্রম, মানে একদম পারফেক্ট সুস্পষ্ট, সুস্পষ্ট জনুক্রম থাকে। জনুক্রম মানে কি? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, পর্যায়ক্রমিক হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, তাই না? জনুক্রম মানে কি? পর্যায়ক্রমিক, পর্যায়ক্রমিক হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় জনুক্রম। এটাকে কি বলা হয়? জনুক্রম, পর্যায়ক্রমিক হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা। ওকে, মনে থাকবে এটা? হ্যাঁ, আর তাহলে এটা তো হইল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে তোমাদের, ওকে বুঝছো অনেকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, দেখো ওদের শুক্রাণু, ওদের যে শুক্রাণু সেটার ফ্লাজেলা থাকে না, মনে রাখবা। আবৃত বীজ উদ্ভিদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না, ফ্লাজেলা বিহীন। ওকে, ফ্লাজেলা বিহীন, এই কথাটা বলছে। তাহলে আবৃত বীজের শুক্রাণুটা কেমন? ওর শুক্রাণুটাতে কোনো ধরনের ফ্লাজেলা থাকবে না, ঠিক আছে? ফ্লাজেলা থাকে না। এবং বলা হয় ওরা গর্ভমুণ্ডে পতিত হয়। ওরা কোথায় পতিত হয়? গর্ভাশয়ের কোন অংশে? গর্ভমুণ্ডে পতিত হয়। ঠিক আছে, গর্ভমুণ্ডে পতিত হয়, এই কথাটা বলতে। তাহলে শুক্রাণু ফ্লাজেলা বিশিষ্ট। এটা কিসে? ট্রান্সফিউশন টিস্যু আর ভাস্কুলার টিস্যু সেম বলা যাবে না, না। ভাস্কুলার টিস্যু হচ্ছে জাইলেম ফ্লোয়েম, ওটা সবারই আছে। জাইলেম, জাইলেম ফ্লোয়েম এরা হচ্ছে ভাস্কুলার টিস্যু, কিন্তু ট্রান্সফিউশন টিস্যু আলাদা। মানে এরা জাস্ট ওর একটা ক্ষমতা আছে, ওর থেকে পাশের জনকে এমনি দিতে পারে, জাস্ট ও বিনিময় করতে পারে, এই টিস্যুটাকে ট্রান্সফিউশন। ওরা ভাস্কুলার টিস্যু না। একজন বলছে ফ্লাজেলা কি? ফ্লাজেলা হচ্ছে এরকম শুক্রাণু, তো ধরো এটা একটা শুক্রাণু, এই শুক্রাণু নিচের কম ইয়ের মতো, লেজের মতো থাকে, এগুলাকে ফ্লাজেলা বলে। এগুলাকে ফ্লাজেলা, যেটা দিয়ে সে চলাচল করে করে অনেক দূর চলে যায়, এটাকে কি বলে? ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা দিয়ে সে এরকম করে করে নড়াচড়া করে, ঠিক আছে? এগুলাকে বলা হয় ফ্লাজেলা। তো আবৃত বীজিতে এই ফ্লাজেলাটা থাকে না, এই ফ্লাজেলাটা থাকে না, জাস্ট এরকম আছে, এরকম ফ্লাজেলা নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি এই জিনিসটা সবাই ক্লিয়ার না? আচ্ছা, আর ওদের পরাগায়ন যদি তোমাদেরকে বলা হয়, এরা সবভাবে পরাগায়ন হয়, সবভাবে, বায়ু, পানি, পোকামাকড়, সবভাবে, সবভাবে তাদের পরাগায়ন হয়, সব দিকে পরাগায়ন হয়। ওকে, এখন লাস্ট স্লাইড যেটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে, এই আবৃত বীজিকে আমরা দুইটা ভাগে ভাগ করি। আমরা বলছিলাম যে দুইটা গোত্রে এখানে ভাগ করা হয়েছে, ডক্টর আর্থার ক্রনকুইস্ট
তিনি এটাকে দুইটা ভাগে ভাগ করছেন। তো একটা হচ্ছে কি একবীজপত্রী, তাহলে একবীজপত্রী বা লিলিওপসিডা, লিলিওপসিডা, তাহলে একবীজপত্রী ওদের গোত্র সংখ্যা কত? গোত্র, ওদের গোত্র সংখ্যা হচ্ছে তোমার এখানে বলা হচ্ছে যে 65, ঠিক আছে। আর দ্বিবীজপত্রী ওর গোত্র সংখ্যা কয়টা? দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী ওর গোত্র সংখ্যা হচ্ছে ভাইয়া 315 গোত্র, ঠিক আছে। এই তাহলে গোত্র ওর হচ্ছে কত? ওর হচ্ছে 65 আর ওর হচ্ছে 315, একজনের 65 একজনের 315, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদটা বেশি, তাই না? আমরা তো দেখছি। তাহলে এই আবৃতবীজী উদ্ভিদের, তাহলে এই আবৃতবীজী উদ্ভিদের এই ভাগটা কে করছে? ডক্টর আর্থার ক্রনকুইস্ট, আর্থার ক্রনকুইস্ট, এটা ঠিক আছে। ডক্টর আর্থার ক্রনকুইস্ট আবৃতবীজী উদ্ভিদকে দুইটা ভাগে ভাগ করছে, একবীজপত্রী দ্বিবীজপত্রী, সিম্পল। তিলোত্তমা তিথি সে কি বলছো? আচ্ছা দেখি, একজন বলছে মুক্তামণি বলছে ভাইয়া অ্যাপোফাইসিস কি? অ্যাপোফাইসিস মানে পুংরেণু, এটা তো আগেই বুঝাই ফেলছি। পুংরেণুপত্র মানে সাইকাসের যে পুংরেণুপত্র, এটা এরকম ভাবে একটু সুচালো একটা মাথা থাকে, এরকম থাকে, এরকম একটা মাথা থাকে, তাই না? এই যে দেখেন সাইকাসের পুংরেণুপত্রের এই যে সুচালো এই মাথাটা, এটাকে অ্যাপোফাইসিস বলে। অ্যাপোফাইসিস এই যে সুচালো এই অংশটা, এই মাথার অংশটাকে, হ্যাঁ, এইটাকে বলা হয় অ্যাপোফাইসিস, ঠিক আছে। আর কি, আর বাকি তো বললাম। ওকে ভাইয়া আমার বলছে কি আমার কোচিং এ সবাই আপনাকে পছন্দ করে বলে, হৃদয় ভাইয়া আমাদের ক্রাশ। ওকে ঠিক আছে, বলেন যে ওদেরকে বলবেন, ওদের বড় ভাই, ওদের শিক্ষক, এসব বলে লাভ নাই, ঠিক আছে। কোনো আশার কোনো আলো নাই এখানে, ওকে। এদিকে চাইয়া লাভ নাই, এদিকে না চাইয়া বলিবেন তাদেরকে যে তারা যেন বইয়ের দিকে চায়, ঠিক আছে। বইয়ের দিকে চাইলে তারা বেশি নাম্বার পাবে, আমার দিকে তাকাইলে তারা বেশি একটা নাম্বার পাবে না, উল্টা তাদের পড়ার পতন হবে। বইয়ের দিকে এবং হৃদয় ভাইয়ের ক্লাসের কন্টেন্টের দিকে তাকাইতে বলবেন, এটাই দেখবেন তাদের ক্রাশ। ওকে আচ্ছা, পাওয়ার প্লেসে ক্লাস ওয়েব অ্যাপে করা যাবে না, মানে ওয়েবসাইটে তুমি করতে পারবো, ওয়েবসাইটে পরে রেকর্ডেডটা করতে পারবো ওইভাবে, ঠিক আছে। ওয়েবসাইটে রেকর্ডেড পাওয়া যাবে, হ্যাঁ। আর কি আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? তাহলে আমরা আচ্ছা না, আবার একজন বলে সাদিয়া ভাবি আছে, সাদিয়া ভাবি বলেও কেউ নাই, কিছুই নেই, বাট কোনো লাভও নেই, আবার শুরু করছে সাদিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু পড়ে ফেললাম। তাহলে আমরা নেক্সট পর্ব 2 কালকে আমরা ওটা আবার পড়ে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা টাটা টাটা, ভালো করে পড়বা এটা, এইটুকু। না আর কি গনিয়া নাই, মুসান্নার বেগম আর কি গনিয়া নাই, আর কি গনিয়া আবৃত বীজ উদ্ভিদে হয় না।